আরিয়া একদম নর্ম মেয়ের মতো নিজের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়ে রুম ছাড়ে। নিজের পাশে হঠাৎ আরিয়াকে দেখে সামিরা অবাক হয়ে বলল। কি কি করছিস এখানে? আরিয়া আজ যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে পারছে না। নিচের দিকে তাকিয়ে বলল। কি করতে হবে? আমি কিন্তু কিছু জানি না, শিখিয়ে দিবি? সামিরা আরিয়ার এমন ব্যবহার দেখে বলল। এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বলতো? আরিয়া আরেকবার মুচকি হেসে নিজের শাড়ির আঁচলটা দিয়ে চেহারার সামনে ধরে বলল। কোথায়? কিছু হয়নি তো। সামিরা এতক্ষণে খেয়াল করলো আরিয়ার পরনের শাড়ি। সে তো ভুলেই গিয়েছিল ওর বিয়ের সবেমাত্র হয়েছে। ও এতক্ষণ বুঝে আসলো এভাবে লজ্জা কেন পাচ্ছে মেয়েটা। ঢং বন্ধ করবি? তোর লজ্জা দেখে আমার নিজেরও এখন লজ্জা লাগছে। আরিয়া কপাল কুঁচকে মুখের উপর থেকে শাড়িটা সরিয়ে বলল। এমন কেন করছিস? দেখিয়ে দে না কি কি করতে হবে। এখন থেকে যা, তোর কিছু করতে হবে না। আরিয়া সামিরাকে পাশ কেটে সামনে গিয়ে সবটা একবার দেখে নিয়ে বলল। সব একাই করে দিয়েছিস দেখছিস। হয়েছে, এখন এখান থেকে যাবি? এগুলো নিয়ে যাই টেবিলে। উফ, আরও কি হয়েছে তোর বল তো? বউ বউ কাজকর্ম বন্ধ কর। আর আমি করে দিয়েছি, পারলে গিয়ে বাবাকে ডাক। আচ্ছা, আমি চাচাজানকে। এইটুকু বলে নিজের জিভে নিজেই দাঁত বসিয়ে বলল। চাচাজানকে এখন বাবা বলতে হবে? তোর মাথাটা গেছে আরও, বিয়ে হয়ে এক রাতেই সব গুলিয়ে ফেলেছিস দেখি। তার শ্বশুরকে চাচা কেন বলতে যাবি? অবশ্যই বাবা বলবি, ওকে? কিন্তু আমার তো লজ্জা করবে, কিভাবে ডাকবো রে? আরও তুই এবার বেশি প্রশ্ন করছিস দেখছি। চুপ থাক, মাথাটা খাস না। গিয়ে বসে পড়, আমি ডাকছি সবাইকে। তা বিয়ের পরে মানুষ কেন শাড়ি পরে? মাথায় ঢোকে না। আমাদের কপালে এই শাড়ি পরার মুহূর্তগুলো মেবি কখনোই আসবে না। একদম বাজে কথা বলবি না, ওকে? কোনটা বললে ভালো লাগবে? কাল ভাইয়ার সাথে কেমন এনজয় করেছিস সেটা জিজ্ঞেস করব? তোকে দেখে তো মনে হচ্ছে রাতটা একদম। তুই চুপ কর প্রেমা। আর ওটাকে লজ্জায় ফেললে এবার মনে হয় জ্ঞান হারিয়ে 4-5 দিনেও উঠবে না লজ্জায়। দুজনের এত যাতা কথায় আরিয়া আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রান্নাঘর ছেড়ে গিয়ে সামনের সোফায় বসে টিভিটা অন করে দেয়। দৃষ্টি টিভির মাঝে থাকলেও মনটা কেমন যেন করছে। রাতে আফরানের কথাগুলো কানে বেজে উঠলে বারবার প্রতিটা কথায় কতটা নেশা ছিল, প্রতিটা স্পর্শ। এটুকু ভাবতেই উপর থেকে জাফর সাহেব খলিল সাহেব নেমে আসে। দুজনকে দেখে আরিয়া উঠে দাঁড়ায়। আস্তে পায়ে হেঁটে গিয়ে জাফর সাহেবের পাশ হয়ে সালাম করে দৃষ্টি ফ্লোরে ফেলে দাঁড়ায়। আরিয়াকে এভাবে দেখে জাফর সাহেব স্মিত হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। সুখী হও। সবাই খাবারে মনোযোগ দিয়েছে। সামিরা প্রথমবার নিজ হাতে সমস্তটা করেছে। বেশ কয়েক পদের নাস্তা তৈরি করেছে। জাফর সাহেব প্রশংসা করে বললেন। হুম, ভালো হয়েছে খুব, সবগুলোই। আয়েশ মিনিট কয়েক আগে এসেই খাবার তুলেছে মুখে। মাত্রই জেনেছে সামিরা এসব বানিয়েছে। কথাটা শুনে ভালোভাবে একবার তাকালো সবগুলো রেসিপির দিকে। কিছু বলতে চেয়েও আটকিয়ে যায় আজমল সাহেব আর রাবেয়া বেগমকে দেখে। তাই শুধু একবার সামিরার দিকে তাকালো মুগ্ধ নয়নে। সামিরা দাঁড়িয়ে সবার কার কী লাগবে পরিবেশন করে দিচ্ছে। আরিয়াও চেয়েছিল কিছু করতে সামিরার সাথে, কিন্তু সামিরা দেয়নি। জোর করে বসিয়ে দিয়েছে চেয়ারে। সবার সামনে তখন কথা বাড়াতে পারেনি আরিয়া। এটা নিয়ে সামিরার উপর মুখ ভার করে কয়েকবার তাকিয়েছে। বিষয়টা সবারই দৃষ্টিতে পড়েছে। এতে সবার ঠোঁটে একটু মৃদু হাসির দেখা মিলে। আরিয়ার ব্যাপারে সবার ধারণাই আছে মিষ্টি কিউট অভিমানী একটা মেয়ে, খুব ধৈর্যশীল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরিয়া বারবার উপরে তাকাচ্ছে, অপেক্ষা করছে হয়তো কারো জন্য। সব সময়ের মতো আজকেও জাফর সাহেবের পাশের চেয়ারটাতেই আরিয়া বসেছে। তবে আজ আরিয়ার পাশের সিটে প্রেমা, পরেরটায় সাদেক। সাদেকের ফ্যামিলি আসার কথা ছিল বিয়েতে, কিন্তু সময়ের জন্য আসতে পারেনি। কিন্তু প্রেমার মা এসেছে বিয়ের দিনই, সকালে এসেছিল। সাদেকের পরের চেয়ারটাই বসেছে সাজেদা বেগম। আরিয়া মুখে খাবার তুলছে না দেখে পাশ থেকে জাফর সাহেব বললেন। কিছু হয়েছে মামুনি? খাচ্ছ না কেন? হ্যাঁ, খাচ্ছি তো। কথাটা বলে খাবারে হাত রেখে আরও একবার উপরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মনটা আবারও খারাপ হয়ে যায়। তাই আর অপেক্ষা না করে সবার সাথে তাল মিলিয়ে মুখে লোকমা তুলতে আওয়াজ ভেসে আসলো।
নিশ্চয় তো বলে আসলে যে না আসলে নাকি খাবি না, তা এখন কি করছিস? তোর কথার তো দেখছি কোনো মূল্যই নেই। উক্ত কথাটি সকলের কর্ণে পৌঁছায়। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল আফরানকে। শরীরে ডিপ রেড রঙের শার্ট, প্রথমবার এই রঙের শার্ট আফরানের পরনে। ফর্সা শরীরটায় যেন ঈর্ষা করে প্রশ্ন তুলছে, এটা কেন পরেছিস? বুঝতে কষ্ট হচ্ছে যে তুই ন্যাচারাল সুন্দর নাকি এটা পরার কারণে সুন্দর হয়েছিস। আরিয়া একবার আর চোখে সবার দিকে তাকায়। না, সবার নজর ওনার দিকেই। কথাটা ভেবে মুচকি হেসে আবার আফরানের দিকে তাকায়। আফরানের দৃষ্টি একদিকেই নিবদ্ধ আছে। কি হলো বল? মিথ্যে বলে কবে থেকে শুরু করলে? বলেছি না আমার সাথে মিথ্যে বলে সাহস দেখাবি না। আসুন না, আমি তো অপেক্ষা করেছিলাম কিন্তু আপনি তো আসেননি, তাই ভেবেছি আসবেন না হয়তো। আরিয়ার উত্তর শুনে সামিরা, আয়েশ, মোট কথা আসনের সবাই একটু অবাক চোখে তাকায় আরিয়ার দিকে। তার মধ্যেই আফরান ঠিক আরিয়ার চেয়ারের পেছনে এসে বলল, এইটুকু অপেক্ষা করতে পারিস নে, আর যেন কথার খেলাফ করতে না দেখি। কথাটা বলে আফরান কপাল কুঁচকে চারিদিকে একবার তাকায়, বিরক্তি নিয়ে বলল। উঠে দাঁড়া। আফরানের কথার মানেটা কারো বোঝার সাধ্য হলো না। তুমি কি একসাথেই ব্রেকফাস্ট করবে সব এখন থেকে বাড়িতেই? জাফরের প্রশ্ন শুনেও আফরান জাফরকে শেষ করতে না দিয়ে আরিয়ার দিকেই তাকিয়ে একটু ধমকিয়ে বলল, উঠতে বলেছি না? সবার সামনে আজকেও এমন করে ধমকে কথা বলা উচিত হয়নি একদম ওনার। আমি তো আর ইচ্ছে করে খেতে চাইনি, তাই বলে এভাবে খাবার মাঝেই উঠিয়ে দেবেন? কথাটা মনে মনে ভেবে মুখটা কালো করে উঠে দাঁড়িয়ে বলল। আমার শেষ হয়নি তো। আফরান চুপচাপ আরিয়ার ডান হাতটা ধরে চেয়ারটা একটু পেছনে এনে আরিয়াকে সেখান থেকে একটু সাইড করে নিচে বসে পড়ল। সবাই শুধু আফরানের কাজগুলো দেখে যাচ্ছে, তাছাড়া কী বা বলবে। এর সাথে কথা বলা মানে উল্টো উত্তর দিয়ে ডিরেক্ট চুপ করিয়ে দেবে, নয়তো উত্তর না দিয়ে অপমান করবে। আরিয়া এবার একবার আফরানের দিকে তাকায়। বজ্জাত লোক একটা, নিজে বসবে বলেই তো হতো। আরিয়া এবার সেখান থেকে চলে আসতে চায়। আফরান আরিয়ার হাতটা ধরে একটানে নিজের উরুর উপর বসিয়ে ফেলে। কি করছেনটা কি? কথাটা না চাইতেই আরিয়া সজোরে বলে ফেলে। সবার দৃষ্টি পরখ করে নিয়ে আরিয়া নিজের দু চোখ বন্ধ করে ফিসফিস করে বলতে লাগলো। সবসময় বাড়াবাড়ি করতেই থাকে এই লোকটা, লাজ লজ্জা তো নেই তার, কিন্তু আমারটাও শেষ করে দিচ্ছে। তারপর মাথাটা একবার আফরানের ঠিক বাম সাইডে এনে আস্তে করে বলল। সবাই দেখছে, ছাড়ুন, আমি অন্যটায় বসছি। ফিসফিস করে কি বলছিস? আফরানের এহেন কাণ্ডে আয়েশ কেসে ওঠে। ঠিক আফরানের অপর পাশের সামনে বরাবর চেয়ারটায় আয়েশ বসে। পাশ থেকে এক গ্লাস পানি সাবার করে বলল। ওহ, আজ আমার যদি এমন কেউ থাকতো। আফরান কপাল কুঁচকে আয়েশের দিকে তাকাতে আয়েশ একটু ভীত হয়ে আবার বলল। না মানে এমনি বললাম। আফরানের ব্যবহারটা এই মুহূর্তে সবার কাছে আনিজি লাগলেও কেউ কিছু বলল না। বউ তার যা ইচ্ছা করুক, কার কি আসে যায়? বললে কি শুধরে যাবে নাকি? অপেক্ষা না করে প্লেটে হাত রাখলো আফরান। এতেও পাশ থেকে জাফর সাহেব একটু বেশি অবাক হলেন। যে ছেলে নতুন প্লেট ছাড়া খায় না, সেখানে অন্যজনের খাবারেই হাত। কিন্তু নিজের ভেতরের ভাবনা ভেতরেই রাখলেন। প্রথমে লোকমাটা আরিয়ার দিকে ধরে আরিয়া বারবার নিজের দৃষ্টি চারিদিক করছে। কে কী ভাবছে এসব ভাবতে ভাবতে আরিয়ার মাথাটা ছিঁড়ে যাচ্ছে পুরো। কিন্তু কারো দৃষ্টি এদিকে নেই, সবাই নিজেদের খাবারে ব্যস্ত। দেখেই আরিয়া আফরানের হাত থেকে খাবারটা মুখে তুলে আবারও ইশারা করে বোঝায় ছেড়ে দিতে। কিন্তু আফরান এসবে হেলদুল করল না। একটু কোলেই তো বসিয়েছে, এমন করার কি আছে? সবাই নিজেদের খাবারে ব্যস্ত হলেও আয়েশ পরপর আফরানের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। আয়েশের এই জিনিসটা সামিরাও খেয়াল করেছে তখন থেকে। ভাই আরুকে এভাবে খাইয়ে দিচ্ছেন, তাতে এমন করে হাসার কি আছে? আশ্চর্য। তাই আবারও আফরানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। আয়েশ এবার সামিরার দিকে তাকায়। দু চোখ এক হতেই আয়েশ দু ঠোঁট মিলিয়ে গোল করে ফ্লাইং কিস ছুঁড়ে সামিরার দিকে। সামিরার সঙ্গে সঙ্গে কাশতে শুরু করে। কি হয়েছে? পানি খাও না? রাবেয়া বেগম মেয়ের দিকে পানি এগিয়ে দিলেন। মায়ের পাশে দাঁড়িয়ে আছে সামিরা। লোকটা এমন কেন? মাঝে মাঝে কি হয় এদের? মানুষ চোখে লাগে না এদের, দ্বিধাহীন নিজেদের কাজ করে। এই দুই ভাই দেখছি একটাই।
কথাটা ভেবেই রাবেয়া বেগমের হাত থেকে পানি নিয়ে সেটা মুখে নেয়। ওনার দিকে তাকাতে গেলাম কেন? না তাকালেই তো এমন করতে পারতো না। সামিরার হুঁশ উড়ে যাচ্ছে আকস্মিক আয়েশকে এমন করতে দেখে। না চাইতেও আবার আয়েশের দিকে চোখ চলে যায়। এবার আয়েশ মুচকি হাসি দিয়ে চোখে আফরানের দিকে কিছু ইশারা করল। সামিরার বোঝার বোধগম্য হলো না, তাই আফরানের দিকে তাকিয়ে না বুঝে আবার আয়েশের দিকে ইশারায় ভ্রু উজিয়ে প্রশ্ন তোলে। আয়েশ কপাল কুঁচকে চারিদিকে একবার তাকিয়ে বাম হাতে নিজের ঠিক গলার নিচ বরাবর বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘষে আফরানের দিকে ইশারা করে। সামিরা এবারও বুঝতে অসুবিধে হয়, কিন্তু নিজ জায়গা থেকে আরিয়া আয়ুষ আর সামিরার বিষয়টা খেয়াল করেছে মাত্রই যখন আয়ুষ নিজের গলাতে দেখিয়ে আবার আফরানের দিকে তাকালো। কেমন যেন খটকা লাগলো বিষয়টা আরিয়ার কাছে। কি বোঝাতে চাইলো, তাই একবার নিজে সেদিকে তাকায়, আবারও নিজেই লজ্জায় পড়ে যায়। উনি কি নিজেকে আজ আয়নাতে দেখেনি? উফ আল্লাহ, কেন আসতে বললাম? দোষটা তো আমারই। এক হাতে নিজের চোখের উপর হাত রেখে আফরানকে কিছু বলতে চায়, কিন্তু কোন মুখে কিভাবে সেটা বলবে। একটা নয়, দুটো নয়, পুরো তিনটে কামড়ের দাগ বসে আছে সেখানটায়। আফরানের দিকে তাকাতে গিয়ে আরিয়াকে এমন করতে দেখে আয়েশ এবার হো হো নিজেই হেসে দেয়। বুঝতে বাকি নেই আরিয়াও যে খেয়াল করেছে বিষয়টা। এবার আয়েশের দিকে প্রশ্ন, একে কয়েক জোড়া চোখ আয়েশের দিকে তাকিয়ে। কার তোয়াক্কা না করে আয়েশ নিজের কাজে বিদ্যমান হেসে যাচ্ছে। পাশ থেকে সাদেক বলল, নিশ্চিত তোকে ভূতে কিলিয়েছে। কি হয়েছে বলবি? একে একে হেসে যাচ্ছিস। আয়েশের এহেন অবস্থায় আফরান বেশ খানিকটা বিরক্ত হয়ে আরিয়ার ডিস্টার্ব হচ্ছে কিনা সেটা দেখার জন্য আরিয়ার দিকে তাকাতেই আরিয়াকে নিজের চোখের উপর দু হাত রেখে চেপে ধরে থাকতে দেখে বোঝার চেষ্টা করল, কিন্তু আফরানের মাথায় ঢুকলো না এভাবে লজ্জা পাচ্ছে কেন হঠাৎ করে তার বউ এখানে বসিয়েছে, এতে তো এমন লজ্জার কোনো বিষয় না। আফরান আরিয়াকে কিছু জিজ্ঞেস করবে তার আগে আয়েশ বলে উঠল, ভাই তেমন কিছু না, তুই খাবার শেষ কর জলদি, নয়তো তোর আরও আমার নতুনভাবে শেষ হয়ে যাবে একদম। আয়েশের তখন থেকে এমন অদ্ভুত আচরণটা সামিরাকে সত্যি আকৃষ্ট করেছে। কি হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করে আফরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে বাকি নেই। সামিরা এবার নিজেও লজ্জায় পড়ে গেল, তাই আয়েশের দিকেও তাকানোর সাহস পাচ্ছে না। আবার কখন কি করে বসে। জাফর আয়েশকে লক্ষ্য করে বলল, এভাবে হেসে যাচ্ছ কেন? তখন থেকে এখানে হাসার কি আছে? তার বউ যেভাবে ইচ্ছা সেভাবে, যেখানে ইচ্ছা সেখানে বসাবে। তার মাথায় যে এতটুকু বোঝার ব্রেন নেই আমি সবাই জানি। শুধু শুধু আমার মামনিকে অস্বস্তিকর অবস্থায় ফেলবে না। আয়েশ এবার আর বাড়াবাড়ি না করে হাসিটা জোরে ধামাচাপা দিয়ে দেয়। সবাই একটু বিরক্ত হয়ে আবার খাবারে মনোযোগ দেয়। আরিয়া এখনও ওভাবেই আছে। আফরান কারো কথায় কান না দিয়ে, কোনো উত্তর সংলাপ কিছু যুক্তি না দেখিয়ে বাম হাতে আরিয়ার মুখ থেকে হাত সরাতে চায়, কিন্তু আরিয়া শক্ত করে নিজের মুখে চেপে ধরে আছে, তাই ছাড়াতে বৃথা হয়ে বলল, ঠিক আছে, চাইলে এখান থেকে উঠতে পারো। বলে নিজের বাম হাতে এতক্ষণ আরিয়াকে যেভাবে পেঁচিয়ে ধরেছিল সেখান হতে হাত সরিয়ে নেয়। আরিয়া এবার দু হাতের আঙুলগুলো ফাঁক করে টিপ টিপ চোখ খুলে একবার তাকায় সবার দিকে, বিশেষ করে আয়ুষ আর সামিরার দিকে। তারা ঠোঁট কামড়ে হাসে এখনও, কিন্তু এদিকে তাকাচ্ছে না। তাই সুযোগ বুঝে আরিয়া চটজলদি বাম হাত আফরানের সে লাভ বাইট চিহ্নিত স্থানের উপর ধরে অন্য হাতে শার্টটা পেছনের দিকে টেনে সামনে থেকে গলা অবধি ঢেকে দিয়ে নিজ হাতে সরিয়ে নেয়। কাজটা আরিয়া এতটা জলদি করেছে যে আফরান বুঝে উঠতে না পেরে তৎক্ষণাৎ উল্টো আরিয়াকে ধমকে বলে উঠল, কি হয়েছে তোর? শার্ট নিয়ে এমন ধস্তে ধস্তে করছিস কেন? আজব তো। আফরানের ধমকে আরিয়া কেঁপে ওঠে। পাশ থেকে জাফর বললেন, আবার শুরু হয়ে গিয়েছে তোমার? কি করেছ? আফরান জাফরের উত্তরে কিছু বলতে যেয়েও হঠাৎ চুপসে যায় আয়েশের ঠোঁটে হাসি দেখে আর আরিয়ার ছলছল চোখ দেখে। কি যেন মনে করে একবার নিজের ডান হাত দিয়ে কলারের দিক থেকে শার্টের ভেতরে একবার হাত ঢুকিয়ে বোঝার চেষ্টা করে, নিজেই আহত হয়। এবার নিজেই শার্টের উপরে যে দুটো বোতাম বরাবরের মতো খোলা থাকে সেগুলো ঠিক করে লাগিয়ে নিতে নিতে আরিয়ার চোখের দিকে তাকিয়ে নিজেই নিজেকে মনে মনে শাসায়। বউয়ের প্রেস্টিজ রক্ষা করতে এখন এত উদাসীন আমি?
আমার মতো ছেলেদের মোটেও বিয়ে করা উচিত হয়নি, তার উপর নিজেকে ওর মাঝে প্রশান্ত করার চেষ্টা করি। আচ্ছা, কথাটা ভেবেই আফরান খাওয়া বন্ধ করে হাত ধুয়ে আরিয়ার দিকে তাকিয়ে আস্তে গলায় বলল। রাগ করেছো? আমি খেয়াল করিনি। আরিয়া কোনো কথা বলল না, এমনকি আফরানের দিকেও তাকালো না। আফরান বুঝল রাগ করেছে তার বউ, করবে নাই বা কেন? ভুল করেছে অবশ্যই করবে। আয়েশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তাকায়। দেখ ভাই, এভাবে তাকানোর কিছু নেই। আমি কিন্তু কিছু মনে করিনি। তোর বউ লজ্জা পেয়েছে, আমি কি করব? আফরান বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এক হাতে আরিয়াকে ধরে হাঁটা শুরু করে দেয় উপরের দিকে। সবাই সেদিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদের কাহিনী কারো আজ অবধি বুঝে আসেনি, আর মনে হয় না কখনো বুঝবে কেউ। কথা বলবেন না আমার সাথে। দেখো আরু, খেয়াল করিনি, সত্যি বলছি। আফরান উপরে এসে দরজা আটকিয়ে আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলল। সরি আরু, আমি খেয়াল করিনি। এরপর থেকে সব কিছু খেয়াল রাখবো। আরিয়া কথা না বলে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। কথা বলবে না বলে মনে স্থির করে। সবার সামনে এভাবে ধমক কেন দেবে? আগে তো যাচাই করবে কি হয়েছে, তাই না? আফরান আবারও আরিয়ার সামনে দাঁড়িয়ে বলল। নেক্সট হবে না, প্রমিস। কথা বলবেন না আমার সাথে। উল্টাপাল্টা কথা বলে রাখিয়ে দিস না। সরি বলেছি, মেনে নে, ব্যাস। এটা সরি বলার স্টাইল? কিভাবে বলবো? ডু ইউ হ্যাভ এন আইডিয়াস? আমি প্রথমবার কারো কাছে সরি বলছি, সেটা এমনভাবে নিচ্ছিস, আমার কিন্তু বিরক্ত লাগছে। যা ইচ্ছে করুন, আপনার সাথে কথা নেই আমার। তোর কি মনে হয় তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? কতক্ষণ? 3 বছর কিভাবে থেকেছি। আমাকে দেখিস নি তাই কাছ থেকে পারবি না। পারবো। চ্যালেঞ্জ? কি হলো বল, পারবি না তাই তো? মোটেও না। ওকে, আই অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। আরিয়া কথাটা বলে মুখ ভেঙচি কাটে। আফরানের কাছে শব্দটা খুব বিষাদময় লাগলো। অজান্তেই হাত দুটো মুঠো হয়ে আসলো। সে তো জাস্ট দেখতে চেয়েছিল বর্তমানে আরিয়ার আসক্তিটা আফরানের জন্য কতটুকু। এখনও এই মেয়ে তার প্রতি ঠিক তার মতো করে আসক্ত হতে পারেনি। এইটুকু আসক্ত চায় না। বেপানা মোহাব্বত লাগবে, যার সীমা হবে বেহদ, অর্থাৎ এর কোনো সীমা থাকতে পারবে না। নিজের জিদটুকু নিজে হজম করে নিয়ে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে থেকে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আরিয়া অবাক হয়। সে তো ভেবেছিল আবারও সরি বলে অন্তত রাগ ভাঙাতে চাইবে মিষ্টি করে। চ্যালেঞ্জটা এত সিরিয়াসলি কেন নিল? ওকে, নিয়েছি যখন দেখিয়ে দেব আমিও পারি। বলে ঠোঁট বাঁকায় আরিয়া। সময়টা ঠিক 10:30 কি 11টা বাজবে। বাড়ির মেহমান বিদায় নিয়ে চলে যাবে এখন। জাফর সাহেবের সাথে কথা বলে বিদায় জানিয়েছেন এখনই দরজা পেরোবেন বোধ হয়। রাবেয়া বেগম একবার শেষবারের মতো আয়েশের দিকে তাকায়। এই চাহনির ভাষা বুঝতে আয়েশের সমস্যা হয়নি। সেদিন আয়েশ ফিরে যাওয়ার পর রাবেয়ার নাবিলের কথা জিজ্ঞেস করাতে আয়েশ মিথ্যে বলে কথা কাটিয়েছিল। বলেছিল আফরানের সাথে কথা বলতে পারেনি, অন্য সময় বলবে। তাই এই মুহূর্তে রাবেয়া রুম ছাড়ার আগে আয়েশের দিকে তাকায়। আয়েশও দু চোখের পাতা এক করে বোঝায় ঠিক আছে, কথা বলবে। কিন্তু এমন সময় ওপর থেকে সামিরাকে রেডি হয়ে নিচে নামতে দেখে বোঝার চেষ্টা করে সবার সাথে কি চলে যাবে নাকি। হলো সেটাই। রাবেয়া বেগমের পাশে গিয়ে দাঁড়িয়ে জাফরকে সালাম করে বলল। বাবা আসছি, ঠিক মতো নিজের যত্ন নিও, ঠিক আছে? তুমি যদি কিছুদিন থেকে যেতে। আসবে তো, কিন্তু এক্সাম সামনে। অনেক দিন হয় কিছুই পড়া হয়নি বাবা। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, সময় পেলে চলে আসবে। জাফর, আমি মনে করি এভাবে এত বেশি না আসলেও ভালো হবে। আমি কি বোঝাতে চেয়েছি অবশ্যই তুমি বুঝবে। সামনে থেকেও স্বামী স্ত্রীর ভালোবাসার চলার চেষ্টা করলেও ভেতরটা কীরকম আহত হয়ে থাকে তা নিশ্চয়ই বুঝো। আমার মেয়ের বেলায় আমি চাই না তার কষ্ট হোক, যতই নিজেকে মানিয়ে নিক। একজন মেয়ের জন্য বিষয়টা খারাপ লাগারই। আমি কিন্তু আয়েশ বাবাকে মোটেও কিছু বলতে চাচ্ছি না, কারণ তার দোষ নেই, কারণ সব সময় তো সত্যি বোনের। এইটুকু বলতে পাশ থেকে আয়েশ বলে উঠল। বাড়ির বউ বাড়িতে আসবে না, তাহলে কোথায় থাকবে? বাপের বাড়ি? আমি কিন্তু স্বামীরাকে খুব বেশি দিন এ বাড়িতে আর থাকতে দিচ্ছি না বলে দিলাম। আর ওটাকে কোন দিক দিয়ে বোন মনে হয়?
বউকে বোনের জায়গায় কিভাবে বসাতে যাব? আশ্চর্য তো। কথাগুলো এক শ্বাসে বলে সামিরার কাছে গিয়ে ওর হাত ধরে নিজের দিকে নিয়ে এসে বলল, আবারও না বলে লাফিয়ে চলে যাচ্ছিস। মাথা কি সবটা ব্রেন লস? সেদিন কি বলেছিলাম মনে নেই? এই তুই বল তো, আমার কথা কি তোর মাথায় ঢুকেছিল, নাকি সবটা বের করে দিয়েছিস? আর কিভাবে বলতে হবে তোকে? সামিরা আয়েশের এমন একটু উঁচু আওয়াজের কথায় ভয় পায়, কাপা গলায় বলল, বাবা বলেছে একসাথে চলে যেতে। তাই বলে আমাকে না জানিয়ে হুট করে আবার সিদ্ধান্ত নিবি? আয়েশের এ ধরনের কথায় যথেষ্ট অবাক প্রকাশ পেয়েছে সবার চেহারায়। দুজনের কথা শুনে মনে হচ্ছে এরা আগে থেকেই সম্পর্ক ঠিক করে বসে আছে, কিন্তু আপাতত কেউ শিওর না। তাই রাবেয়া বেগম আগে প্রশ্ন করল, তোমরা ঠিক কি বলছো? আমার মেয়ে এখানে থাকবে কেন? আয়াস, তোমরা কি কথা বলছো একে অপরের সাথে? আয়স, তোমাদের কথা শুনে মনে হচ্ছে না যে তোমরা একে অপরের প্রতি বিরক্ত? আশ্চর্য, বিরক্ত কেন হতে যাব? বউয়ের প্রতি কেউ বিরক্ত হয় নাকি? হঠাৎ এমনভাবে বলছো যে? তাহলে এতগুলো বছর মেয়ের সাথে এমন করেছো কেন? আমি কি করেছি? কখনো কিছু বলেছি? কিছু বলনি বুঝি? তাহলে ও বাড়ি থেকে নিজে নিজে চলে গিয়েছিল? তুমি যে বিয়েটা মানোনি সেটা স্পষ্টভাবেই বুঝেছিলাম। একদম বাজে কথা বলবে না বাবা। আমি প্রথম থেকে বিরক্ত হলেও এই মেয়ে আমাকে বাধ্য করেছে ওর সাথে থাকতে, আর আমি ওকে যেতে বলিনি, পন্দিতি করে নিজেই চলে গিয়েছে। সেটার জন্য শাস্তিস্বরূপ আমি কিছু বলিনি। ওর এইটুকু মাথায় কি এসব কিভাবে আসে, সেটা শাস্তি ছিল ওটা। কি বলতে চাচ্ছ? কিছুই না, শুধু এইটুকু বলে দেই, আজ থেকে আমার পারমিশন ছাড়া বাপের বাড়ির ধারে কাছেও যেতে পারবে না। ছেলেদের চারিপাশে আমি আর স্বামীরাকে সহ্য করব না বাবা। অনেক সহ্য করেছি ওকে, আর পারবো না। এই বাড়িতে যখন তখন যে কেউ থাকবো আর ঘুরঘুর করবো যত সব। আর শোন, তুই তুই কথাগুলো মাথায় ঢুকিয়ে নে। শেষ কথাটা সামিরাকে উদ্দেশ্য করে বলল। সামিরা শুধু আয়েশের দিকে তাকিয়ে রইল, কিছুটা অবাক চোখে, যে এভাবেও সবার সামনে সংকোচহীন কথা বলতে পারে। আজমল সাহেব আয়েশের কথা দ্বারা বুঝলেন এদের দুজনের মাঝে বনাবনি হয়েছে, নয়তো এমন বলতো না। বুকের উপরে চেপে থাকা এত বছরের পাথরটা সরে গেল এক মুহূর্তে। একটা বাবা সর্বপ্রথম তার মেয়ের শান্তিটা কোথায় হবে সেটাই খোঁজে। মেয়ের খুশিতে নিজেকে সবচেয়ে বেশি নিজেকে সার্থক মনে করেন আজমল সাহেবের বেলাতেও তাই হয়েছে। মেয়ের সংসার ঠিক হয়ে গিয়েছে অলরেডি, ওনার মন সেটাই বলছে। মুখে হাসি এনে সামিরার দিকে তাকিয়ে বলল, মা, আয়েশ কি সত্যি বলছে? তোমরা সব মিটিয়ে নিয়েছো নিজেদের মাঝে? আর তুমি নিজেই সেদিন এসেছিলে, আয়েশ কিছু বলেনি? বাবার মুখে খুশির ঝলক দেখে সামিরা কি বলবে বুঝতে পারে না, কিন্তু সেদিন যে ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়ে গিয়েছে। ব্যবহার যদি ঠিক করতো কখনো যেত না কি? সেদিন তো সে নিজেও জানতো না আয়েশ সত্যি। এতটুকু ভেবে একটু লজ্জা পায়। সামিরাকে দেখে কারো বুঝতে বাকি নেই এদের মাঝে সত্যি বিভেদ নেই। সাদেক দরজার কাছ থেকে আসতে আসতে বলল, বাহ 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 বাহ, আমি তো ভেবেছিলাম সারা জীবন বোবা হয়েই থেকে যাবি। যাই হোক, এইবার বউকে নিয়ে বাড়িতে থেকে যা, আবার ভুলে যাস না ওকে। আয়েশ এখন মজা করার মোড়ে নেই, তাই সাদেকের কথায় প্রতি উত্তর করল না। জাফর সাহেব এবার আজমল সাহেবের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বললেন, বলেছিলাম না, আমি আয়সকে দেখেছি কয়েকবার ভার্সিটির সামনে। দেখলে কেমন জেলাস হলো আশরাফকে নিয়ে? প্ল্যানটা কেমন করে কাজে লেগে গেল। আজমল সাহেবও সশব্দে হেসে বললেন, কারেক্ট, তোমার কথায় সম্মতি দিয়ে আমি আজ ভুল করিনি জাফর। কী নিয়ে কথা বলছো? আর আমি ভার্সিটিতে কেন যাব? আমি কি পড়াশোনা করি এখনো? অবশ্যই না, তবে তুমি স্বামীরাকে দেখার জন্য যেতে। আমি তোমাকে কয়েকবার ফলো করেছি অফিসে কাজের মাঝে মাঝে। তুমি শুধু দু একবার নয়, শতবার গিয়েছো এই 3 বছরে। তার জন্য আমি আর আর আজমল দেখতে চেয়েছি সত্যি কিনা। আর আশরাফকে ব্যাপারটা সম্পূর্ণ গুজব ছিল, বুঝলে? তোমাকে দেখতে চেয়েছি শুধু। সামিরা অবাক চোখে আবার আয়েশের দিকে তাকায়। জাফরের প্রথম কথাটা শুনে আয়েশ এবার কিছুটা ভড়কে যায়। কি দেখতে চেয়েছো? হয়েছে দেখা। আমার কাজ আছে, অনেকদিন অফিস যাওয়া হয় না, কি অবস্থা কিছুই জানি না।
কথাটা শেষ করে সামিরার দিকে তাকিয়ে বলল, অবশ্য তুই চাইলে একদিনের জন্য গিয়ে বস, সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারিস। 3 বছর দূরের থেকে এখন একদিনের জন্য সময় দিচ্ছ? আমার মেয়ে যতদিন ইচ্ছে আমাদের কাছেই থাকবে। এটা আমার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের শাস্তি। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। ঠিক আছে, বাস হাজবেন্ড ছাড়া কিন্তু বেশি দিন থাকতে পারবে না, মিলিয়ে নিও। কথাটা বলে আয়ুষ মুচকি হেসে সামিরার দিকে তাকায়। সামিরার মুখখানা লাল হয়ে আছে লজ্জায়। সময়টা সন্ধ্যা বিকেল, ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে আফরান ভেতরে ঢোকে। পরনে সকালে সেই ডিপ রেড শার্টটা এখনও শরীরে, তবে পুরো ঠোঁট জুড়ে রক্ত প্রকাশিত, মনে হচ্ছে যেন দাঁতের কামড়। এমনভাবেও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয় বলে জানা ছিল না। গোলাপি ঠোঁটজোড়া লালচে হয়ে আছে, এটা কিভাবে সম্ভব সেটা বুঝল না জাফর সাহেব। তবে হাত থেকেও হালকা রক্ত প্রকাশ পাচ্ছে। সোফাতে বসে তিনি নিউজ দেখছিলেন। দূর থেকে স্পষ্টভাবে সেটা খেয়াল করে প্রশ্ন ছুড়লেন, আজকের দিনেও নিজের কাজটা জরুরি মনে করে গিয়েছো? কিছু বলিনি, অন্তত এখন আরও মামুনির জন্য হলেও নিজেকে একটু চেঞ্জ করে গুন্ডামি বন্ধ করতে পারো, তাই না? এখন নিজের জীবনটা নিয়ে আগের মতো হেয়ালি করলে চলবে না। তোমার সাথে জড়িয়ে আছে আজকের ভবিষ্যৎ, একটু ভেবে দেখো, বুঝেছো? আফরান জাফরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কথাটা বলে আফরান আবার নিজের রুমের দিকে যাওয়া ধরে। জাফর মাথা দুদিকে দুলিয়ে আফসোসের সুরে বলল, এখনই চেঞ্জ হবার নয় এই ছেলে, কিন্তু আজ একটু জলদি চলে এসেছো মনে হচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসে। রুমে ঢুকে আফরান একবার চারিদিকে চোখ বোলায়। একদম গোছালো, যদিও তার রুম সর্বদাই গোছানো থাকে, বাট কাল তো হাজার ফুলের পাপড়ি ছিটিয়েছিল, এখন এসব কিছুই নেই। আসার সময় আফরান খেয়াল করেছে আরিয়া ওর মায়ের রুমেও ছিল না। তাহলে তাহলে কোথায় গিয়েছে? সকালের রাগের তাড়নায় একবারের জন্য ফোনটা চেক করেও দেখেনি। যেই মেয়ে বিয়ের পরে এসেও বলে তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারবে, তাকে কেন দেখতে চাইবে সে? এতটা বেহায় হবে কেন? সারাদিন একবার কল তো দিতেই পারতে, তাই না? নাম্বার তোর কাছে আছে, কেন দেয়নি? চ্যালেঞ্জ পূরণ করার জন্য? ওকে কথা বলতে হবে না। ঠিক যতক্ষণ আমার বেহায় হার্টবিট ওর সাথে কথা বলতে ছটফট করবে, ততবার আঘাত করে নিজেকে সংযত করব। কথাটা ভেবে আবারও নিজের দাঁত পিষে নিজের ঠোঁটে সজোরে কামড় বসায় আফরান। সাথে সাথে ঠোঁট বেয়ে রক্ত টপকে চিবুক বেরোয়। প্রায় আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে তাওয়াল পরনে বের হয়। কাবার্ড খুলে একটা ট্রাউজার আর শার্ট নিয়ে চেঞ্জ করে নেয়। তারপর ল্যাপটপটা হাতে নিয়ে সোজা নিজের বারান্দায় চলে যায়। কিন্তু সেখানে যেতেই এক প্রকার বিস্ময় হয়। ছাতার নিচে টেবিলের উপর দুহাতের মাঝে বাম দিকে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে আরিয়া। পরনে সকালে সেই লাল রঙের কাপড়খানা। আফরান সকালেই খেয়াল করেছিল, মেহেদি রাঙা দুহাত ভরপুর। সেদিনের কলম দিয়ে আঁকার নামটা এখনও মোছেনি। সেটা কালকে রাতেই খেয়াল করেছে আফরান। নিশ্চয়ই নিজেই বুঝে নিয়েছে এটা কে করেছে, তাই তো এখনও মোছেনি। গলাতে আবারও গোল্ডের হার, তবে আজ কিছু বলেনি, কারণ আজ তার বউকে একদম সবার কাছ থেকে সার্টিফিকেট সহ একান্ত করে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তার বউ তাকে সব কিছুতেই অধিকার স্বেচ্ছায় দিচ্ছে, তাহলে নিষেধ কেন করবে? সেদিন তো বারবার ওই উজ্জ্বল হলুদ ফর্সা গলাতে বারবার চোখ আটকাচ্ছিল, তাই খুলে দিয়েছিল। সকালে দৃষ্টি আটকিয়েছিল, কিন্তু নিজেকে যথেষ্ট আটকিয়েছে, নয়তো দেখা যাবে আবারও তার বউকে শাওয়ার নিতে হবে। এতে তার বউয়ের শরীরে জ্বর নামবে, তারপর তার বউকে তার নিজের কারণে কষ্ট সহ্য করতে হবে, যেটা মোটেও সে সহ্য করতে পারবে না। আর ভেজা চুলে কার চক্ষু আটকাবে না তার নতুন বউয়ের উপর? তার উপর লাল শাড়ি পরেছে, এই শাড়ি পরা অবশ্যই থামাতে হবে সব সময়ের জন্য, নয়তো দেখা যাবে প্রতিদিন এই মেয়ের উপর এমনভাবে আকৃষ্ট হতে হতে কবে যে বিজনেস বাদ দিয়ে বউ নিয়ে পড়ে থাকবে। শেষ কথাটা ভাবতেই আফরানের হুঁশ ফিরে। এই মেয়ের জন্য নিজের প্রফেশন অফ করে দেবে? ছ্যাঃ, কী সব ভাবছে ও! মুহূর্তেই সকালের বিষয়টা মনে করে ভেতরে আক্রোশটা চেহারায় ফুটিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ল্যাপটপটা আরিয়ার মাথার ঠিক বাঁ পাশটায় শব্দ করে রাখে। এতে আরিয়ার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে উঠে মাথা উঠিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, কি হয়েছে? কে?
নিজের চুলগুলো কানে গুজে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকায়। আফরান কপাল কুঁচকে পাশ থেকে অন্য চেয়ারটায় বসে ল্যাপটপটা নিজের দিকে টেনে সেটা অন করে। আফরানের এমন বোবাসুলভ আচরণ আরিয়া প্রথমে না বুঝলেও নিজের চেতনা ফিরতেই সবটা মনে পড়ে গেল। তাই নিজেও কথা না বাড়িয়ে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরে। টেবিলের উপরেই আফরানের ডান হাতের 5 আঙুল একসাথ হয়ে আসে। আরিয়া যেতে যেতেই পেছন ফিরে একবার তাকায়। আফরান ল্যাপটপে দৃঢ়দৃষ্টি ফেলে আছে। আশ্চর্য, বিয়ের পরপরই কথা বলা বন্ধ করে দিয়েছে উনি। সামনে থেকেও কথা বলছে না দেখছি, অথচ আগে সব সময় সুযোগ খুঁজতো, কথা বলতে না চাইলেও বাধ্য হয়ে কথা বলতে হতো, আর এখন তো কোনো রেসপন্সই করে না দেখছি। আমি রাগ করেছি, উনি কি বুঝতে পারছেন না? ওনার কি উচিত না আমার সাথে কথা বলা? দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আরিয়া। এদিকে আফরান একেবারের জন্য অন্যদিকে তাকাচ্ছে না। বাম হাতেই টাইপ করে নিজের ফাইলগুলো মিলাতে ব্যস্ত, অথচ ডান হাত থেকে রক্ত গড়িয়ে টেবিলের ফোঁটা ফোঁটা রক্তের ছাপ জমেছে, যেটা ল্যাপটপের কারণে আরিয়ার চোখ অবধি পৌঁছায়নি। 4 আঙুলের ছোট নখগুলো দিয়ে মুঠো হাতের তালুতে নিজের সবটা শক্তি দিয়ে ধরে আছে, অথচ এতে যেন তার ব্যথাই হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে চোয়াল শক্ত করে বসে দৃষ্টি ল্যাপটপে ফেলে রেখেছে। নিজ কাজ শেষ করে আফরান আগের মতোই চুপচাপ নিজের রুমে গিয়ে কোনো দিক না তাকিয়ে পাশ থেকে সাদা রঙের তাওয়ালটা নিয়ে রক্ত হাত মুছে আরিয়ার দিকে আর চোখে তাকায়। আরিয়া কাবারে নিজের জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রাখছে, যা যা বাকি ছিল সেগুলো নিয়ে আসে। আফরান যে ভেতরে ঢুকেছে সেটাও খেয়াল করেছে, কিন্তু তাকানোর প্রয়োজন মনে করেনি। কথা তো বলবেই না, জানা হয়ে গেছে আরুর। আফরানের রাগ ক্রমশই বেড়ে চলেছে। আরিয়াকে এখনও কোনো রেসপন্স না করতে দেখে মাথা পুরো বিগড়ে যাচ্ছে। সহ্যের সীমা পেরোয় হাতের রক্তে রঞ্জিত তোয়ালেটা আরও শক্ত করে চেপে ধরে। আরিয়া জামা কাপড় গুছিয়ে মাত্রই এদিকে ফিরেছে। ভেবেছিল আফরানের দিকে তাকাবে না, তবুও না চাইতেও যেন আঁখিদয় সেদিকেই চলে যায়। দৃষ্টি পড়তেই সাদা তোয়ালেতে লাল ছাপ দেখে প্রথমে না বুঝে ভ্রু কুঁচকায়। পর মুহূর্তেই আফরানের হাতের রগ ভেসে ওঠা দেখেই কলিজাটা ছ্যাদ করে ওঠে। আফরানের দিকে একবার তাকিয়ে বসতে বাকি নেই, রাগে ফুঁসতেছে লোকটা। সীমাতিরিক্ত রাগ জমেছে ভেতরে, তাই হয়তো কিছু করে বসেছে, কিন্তু কি করেছে? এভাবে কিসের জন্য রাগ করবে? আর ভাবতে পারছে না আরিয়া। দৌড়ে আফরানের সামনে এসে তালেটা ছিটকে ফেলে দিয়ে আফরানের হাতটা ধরে একবার ভালোভাবে পরখ করে নেয়। এটাও ছুরি বা ব্লেডের দাগ নয়, বোঝা যাচ্ছে ছোট ছোট গভীর ক্ষত কয়েক জায়গায়। বিচলিত হয়ে বলতে লাগলো, কি করছেনটা কি? কিভাবে কেটেছে? কখন হলো? তখন তো ওখানে ঠিকই ছিলেন, তাহলে আবার কি হলো? অফিসের কোনো কাজে প্রবলেম হয়েছে তাই বলে এমন করবেন? আরিয়ার কথাগুলো বিরক্ত লাগছে আফরানের কাছে, এই কারণে যে বউ তাকে এখনও বুঝতে পারেনি। আরিয়ার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বললাম। ঢং করতে আসবে না একদম। আরিয়া অবাক হয়, কারণ আফরানের কথা একদম স্বাভাবিক, অথচ অন্য সময় হলে রাগের কারণে তার উপর সবটা ঝাড়ত, অথচ আজ তেমন কিছুই না। নিজেকেই সংযত করে আরিয়া বলল, কি হয়েছে বলুন আমায় প্লিজ। আফরান কোনো উত্তর না করে আরিয়ার সামনে থেকে চলে যেতে নিলে আরিয়া চট করে আফরানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার ওয়াইফ, সো অবশ্যই উত্তর পাওয়ার অধিকার আমার আছে। উত্তর দিন। আফরান আকস্মিক আরিয়ার কোমরে হাত রেখে হ্যাঁচকা টানে একদম নিজের কাছে নিয়ে এসে বলল, আফরান চৌধুরী থেকে উত্তর পাওয়ার ইচ্ছে থাকলে সে ইচ্ছা মিটিয়ে ফেল, বুঝলি? বাট আজ যেটা করলি একদম ঠিক করলি না আরু। এর ফল তোকে দিতে হবে। দিন দিন টানা গজাচ্ছে, মুখের উপর কথা বলার সাথে সাথে তেরামি করে বেড়াচ্ছিস। হয়তো এখানে সব অ্যানাফ করবি, নয়তো সব কিছু মেটানোর ব্যবস্থাটা ঠিক কীভাবে করতে হয় আমার জানা আছে। কথাগুলো আফরান দাঁতে দাঁত পিষে বলেছে। এক একটা কথা আরিয়ার রুহু কাঁপিয়ে দিচ্ছে। আবারও ভয় করছে লোকটাকে। মনে জোর দিয়ে বলল, কি কি- কি করেছি আমি? আফরান আরিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে উত্তর না দিয়ে। এই চাহনির পরিবর্তন দেখে সত্যি আজ দুটির চোখে রাগের বদলে ভিন্নতার ছাপ দেখতে পাচ্ছে আরিয়া। আজ উন্মাদ মনে হচ্ছে না, তবে ভেতরের কষ্ট ঢেকে রেখেছে আফরানকে। এইটুকু শুধু চোখ দেখে বুঝতে পেরেছে আরিয়া। আপনার কষ্ট হচ্ছে?
আফরান আরিয়ার কথা শুনে কোমর ছেড়ে দিয়ে বলল, কষ্ট? রাবিশ কি বলছিস? আফরান চৌধুরীকে কখনো কোনো কষ্ট স্পর্শ করতে পারে না। আর তোর কেন মনে হলো আফরান চৌধুরী কষ্ট পাচ্ছে? কথাগুলো আফরান নাক কপাল উভয় কুঁচকে বলল। আরিয়া আফরানের কথার উত্তর না দিয়ে আফরানের হাতে শক্ত করে চেপে ধরে যেতটুকু শক্তি শরীরে জমিয়েছে সেটুকু দিয়ে টানতে টানতে খাটের উপর বসায়। আফরান প্রচণ্ড বিরক্ত হয়, এবার উঠে দাঁড়াতে চায়, কিন্তু আরিয়া তার আগেই বলে উঠল, এক পায়ে এগোবে এখান থেকে একদম পুঁতে দিব এখানে, বুঝলেন? এই, তুই আমায় আফরানের কথা শেষ করতে না দিয়ে আরিয়া বলল, আমার কথার উপর কথা বলার সাহস কি করে হয় আপনার? হ্যাঁ, আর একটা কথা বলে কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বেশি কথা বলে ফেলছিস আরু। দেখলে, বলেছিলাম না সত্যি তোর সাহস অনেক বেড়ে গিয়েছে। সুযোগ দিয়েছিলাম তোকে, শুনলি কই? এখন তো শাস্তি। এটুকু বলে আফরান উপভোগ করে নিজের হাত কারো হাতে বন্দী হয়ে আছে। কখন ব্যান্ডেজ করে নিল খেয়ালই তো করেনি আফরান। শেষ করে সেখানটায় আরিয়া আলতোভাবে ধরে আছে, বলল, সত্যি করে বলুন, কি হয়েছে? হাতের এই অবস্থা কেন করেছেন? আফরান কিছু বলবে তার আগেই আরিয়া কি যেন ভেবে আফরানের বুকের দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলল, আমি কি একটু দেখতে পারি? কি দেখবে? আর এভাবে আমার এখানে তাকিয়েছিস কেন? কথাটা বলার সময় আফরান নিজ বুকের উপর হাত রেখে কপাল কুঁচকেছিল। ওখানের ক্ষত দাগটা সেরেছে? তুই কি তোর দেওয়া কামড়গুলো কথা বলছিস? আমি তো রাতে বললাম তোর দেওয়া এমন আঘাত আমি স্বেচ্ছায় সারা জীবন গ্রহণ করতে। এইটুকু বলতেই আরিয়ার লজ্জায় আড়ষ্ট হয়, কিন্তু আফরানের সামনে সেটা এড়িয়ে গিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। যা ইচ্ছে বলে যান কেন আপনি। হ্যাঁ, আমি সেই দিনের বুকের উপর যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলোর কথা বলেছি। আফরান ঠোঁট কামড়ে হাসতে গিয়ে ওহ শব্দে আওয়াজ করে ওঠে ঠোঁটের ব্যথায়। যতবার আজ বাড়িতে এসে আরুর সাথে কথা বলে সময় কাটাতে চেয়েছে ততবার নিজেকে দমিয়ে রেখে ঠোঁটের দাঁত দিয়ে আঘাত করেছে, সাথে হাতেও করেছে। ধৈর্য না ধরতে পেরে আরিয়া বলল, আবার কি হলো? দেখুন নিজেকে ভালো করে, পুরো শরীর কত জায়গায় ক্ষত করে রেখেছেন, দেখেছেন? আমি তো ভাবতাম আমার উপরেই সব রাগ মেটান, এখন তো দেখছি আপনি নিজের টুকু সত্যি বোঝেন না। শরীরে যে দুর্বলতা এসে যাবে আপনি জানেন এতে কি হতে পারে? তখন আপনার মহান সাম্রাজ্যের কর্ম কাজ কিভাবে সামলাবেন? কিছুই করতে পারবেন না, বুঝেছেন? শুধু এইটুকু বলতেই আফরান আরিয়ার দিকে ঝুঁকে ঠিক কানের কাছে ফিসফিস আওয়াজে দুষ্টু গলায় বলল, বউ, তোর কি আমার শক্তি নিয়ে প্রবলেম কিংবা সন্দেহ আছে? না রাতে তো আমি ইচ্ছে করে তুই নিতে পারবি না বলে। এইটুকু বলতেই আরিয়া এক হাতে আফরানের কান টেনে ধরে। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ফালতু লোক একটা, বজ্জাত লোক, অসভ্য একটা। মাইন্ড কতটা ফালতু আপনার লোক। এইটুকু বলতেই আফরান শব্দ করে হেসে বলতে লাগলো, আরু, আমার কানটা ছাড়, লাগছে তো। আমি তো এমনি বলেছি। তাই বলে এই বকগুলো আমাকে তুই শুনিয়ে দিবি? ছি, হাজব্যান্ডকে বলে কি বলিস? রেসপেক্ট দিয়ে কথা বলবি, ঠিক আছে? আরিয়া এবার আরো শক্ত করে কান মলে দিয়ে বলল, আপনার এটাই শাস্তি। আমার সাথে তুই পারবি না আরু। ছাড়তে বলেছে ভালোভাবে, নয়তো নিজ থেকে ছাড়িয়ে নিলে তোর শাস্তি ডাবল হয়ে যাবে। সারা জীবন ডাবল করেই তো দিয়ে এসেছেন, শাস্তি কখনো কম দিয়েছেন বুঝি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে মনে করিয়ে। আবারও শুরু করলেন আপনি। এইটুকু বলে আরিয়া সত্যি এবার আফরানকে ছেড়ে দিয়ে উজ্জ্বল মুখখানা অন্ধকার বানিয়ে খাট থেকে দাঁড়িয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে। আপনি একটুও ভালো না, সবসময় আমাকে উল্টাপাল্টা কথা বলে যান। আমার একটু কথা একটুও ভাবেন না আপনি। কথাটা বলে আরিয়া ঠোঁট উল্টে দরজার দিকে হাঁটা ধরে। আফরান মুচকি হেসে মুখে হাত দিয়ে ব্যথার অভিনয় করে, আহ বলে চেঁচিয়ে ওঠে আকস্মিক। আফরানের ব্যথাযুক্ত চেঁচানোর আওয়াজ কানে আসতেই আরিয়া তড়িৎ গতিতে পেছন ঘুরে আফরানের দিকে তাকিয়ে আবারও ব্যাকুল হয়ে দৌড়ে এসে আফরান যেখানটায় হাত রেখে ব্যথার অভিনয় করে যাচ্ছে সেখানে হাত রেখে বলল, এখানে ব্যথা হচ্ছে? কিছু করেছেন আবার, নাকি আগের স্থানেই ব্যথা হচ্ছে? বউ, খুব ব্যথা হচ্ছে এখানে। আরিয়া উদ্গ্রীব কণ্ঠে বলল, হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে তাই না? দেখান আমাকে, আমি দেখছি। ডক্টর ডাকবো?
আরিয়ার এহেন অবস্থা দেখে আফরান আবারও সশব্দে হেসে ওঠে। এক হাতে আরিয়ার সেই স্থানের ওপর রাখা হাতটি ধরে হাসির মাঝেই তালুতে চুমু খেয়ে বলতে লাগলো, বউ, এত ভালোবেসে কিভাবে সারাদিন কথা না বলে থাকতে পারলে? আফরানের আবেগময় হৃদয়ে বাক্যটি আরিয়ার মস্তিষ্ক নাড়ল। বাক্যটা সুন্দর ছিল নাকি আফরানের মুখে শুনতে ভালো লেগেছে সেটা আরিয়া বুঝল না। তবে আফরানের অবস্থা দেখে বুঝল এতক্ষণ এই লোকটা নাটক করছিল। কথাটা বুঝে আসতেই আরিয়া কপাল কুঁচকে বলল, নাটক করেছেন তাই না? আমার সাথেও মিথ্যে নাটক করেন আপনি? আমার রাগ করছে কেন? নাটক কোথায় করলাম? টয়লেটের দিকে ইশারা করে বলল, এই ব্লাডগুলো মিথ্যে মনে হয় তোমার কাছে? ওটার কথা বলিনি। মাঝে মাঝে একটু না করলে বউ দূরে চলে যায়। এই যে এখন কাছে আছো, সেটা তোর জন্য, তাই না? মিথ্যে বলে কাছে রেখে লাভ কি? মিথ্যে বলে রিলেশন ঠিক রাখার চেয়ে সত্য বলে দূরে। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে নিজের তর্জনী আরিয়ার ঠোঁটে ছুঁয়ে বলল, শ্, আমার কাছে রিলেশন ম্যাটার করে না। যেটা আমার, সেটা যে কোনো মূল্যে আমার। আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফরানের দিকে। এতক্ষণে আফরানের ঠোরজোড়া ভালো করে চোখে পড়ল। গাঢ় লাল হয়ে আছে, ছোট ছোট কেটে যাওয়ার কিঞ্চিত প্রগাঢ় দাগ। খেয়াল করতে বোঝা যাচ্ছে উদ্গীর্ণ হয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আফরানের ঠোঁটের ওপর আলতোভাবে ধরে ছোট দাগগুলোতে আঙুল বোলাতে বোলাতে বলল, কি হয়েছে? এতগুলো দাগ, সেটাও ঠোঁটে কি করে লেগেছে? দাঁত থেকে এক দুটো কামড় পড়লে এত এমনভাবে কাটার তো কথা না। কি হয়েছে? আফরান মনে হয় উক্ত প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না, অথবা উত্তর দিতে চায় না, তাই হাঁসফাঁস করতে লাগলো। বলুন না কি হয়েছে? সব রক্ত জমাট হয়ে গেছে মনে হচ্ছে। আফরান কথা ঘুরিয়ে দুষ্টু আওয়াজে বলতে চাইল, কিছুটা সফলও হলো। আমি কি জানি? সেটা তো তুই ভালো বলতে পারবি, তাই না? আমার এই কিউট রেড লিপস তুই ছাড়া তো কেউ কামড়ে দেয়নি। কাল রাতে তো আরিয়ার কাছে সবটা বিরক্ত লাগছে এই মুহূর্তে। আফরান যে কথা ঘোরাতে চাচ্ছে সে খুব ভালো করেই বুঝতেছে। যুক্তি দিয়ে কথা না বলতে পারলে অ্যাকশন নিয়ে কথা বলুন, তাও চলবে, বাট আপনার মুখে কথা ঘোরানোর পেঁচানোটা মানায় না। যদি এমনই হয় তবে সকালে কেন দেখলাম না? একদম ফালতু কথা বলবে না বলে দিলাম, সত্যি করে বলুন। আরিয়ার কথার গুরুত্ব না দিয়ে আবার কথা ঘুরিয়ে বলল, দুপুরে খেয়েছিস? আর শোন, তোর ফোনে আমার নাম্বারটা সেভ করে নিবি, বুঝলি? নাহলে তোর জন্য ফোন চালানো বন্ধ হয়ে যাবে একদম। আবারও? আরিয়ার কথা শেষ করতে না দিয়ে আফরান জায়গা থেকে বলল, বলবো না। আমি ওর উত্তর দিব না, হয়েছে? আবার জিজ্ঞেস করলে কর, বাট আমি কিছু বলবো না, এখন তোর ইচ্ছা। কথাটা বলে আফরান গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পরিহিত ঘড়িটি খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে নজর রাখল। আয়নার ভেতরেই আরিয়া অভিমানী দৃষ্টি ফেলে আফরানের দিকেই তাকিয়ে আছে। দেখ, এইভাবে তাকিয়েছিস কেন রাক্ষসের মতো? যেন তুমি খেয়ে ফেলবে আমায়। সেটাই করতে ইচ্ছে করছে, বুঝলেন? কখনো আমি ঠিক মতো উত্তর পাই না আপনার কাছ থেকে। পাবি বলেও মনে হয় না কখনো, বাট চাইলেও খেতে পারি। আরিয়া এবার ঠাস শব্দে উঠে দাঁড়িয়ে রুম থেকে চলে যাবে মনোভাব নিয়ে, কিন্তু কি যেন ভেবে আবার জায়গাতে বসে নিজেকে স্থির করে। রাগ করেছিস? আরিয়ার থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এক হাত আরিয়ার গালের ওপর থেকে কান অবধি নিয়ে চুল ছুঁয়ে মৃদু শব্দে অপর গালে চুমু এঁকে বলল, ন্যাকামি করে জ্বালিয়ে মারছিস রোজ রোজ। এসব করে তো মায়ে ফেলে দিচ্ছিস কেন? চাইলেও ভরতে পারি না আগের মতো, চাইলেও আগের মতো আঘাত দিতে পারি না। গালে ছোঁয়া পেতেই আরিয়া বিস্ময়করভাবে ডাগর ডাগর চোখে তাকায় আফরানের দিকে। হঠাৎ এমন করবে বুঝতে পারেনি মনে হয়। আরিয়ার এমন দৃষ্টি আকর্ষণ দেখেই আফরান মুচকি হেসে আরিয়ার নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, আবার নিউ লোক দিচ্ছিস? এমন ঢং করতে থাকলে তোকে কিন্তু রোজ রোজ। আরিয়া এবার একটু লজ্জা পেয়ে চোখ নামায়, কিন্তু মনে মনে এতগুলো বকা আফরানের উপর ছেড়ে দেয়। ছোটকাটা অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বদমাইশ। বিয়ে হওয়ার পর একদম কোনো কথাই আটকায় না এখন মুখে। আরিয়ার মুখের অবস্থা দেখেই আফরান বুঝল নিশ্চিত মনে মনে ঝেড়ে দিচ্ছে তাকে। আচ্ছা, আমার গানটা তো একদম ঝাঁঝা করে দিচ্ছিস দেখছে। আরিয়া অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? এত শব্দ কোথা থেকে শিখলে? যখন তখন আজকাল দেখছি এসব শব্দ প্রয়োগ করিস আমার উপর। কপাল কুঁচকে আরিয়া বলল, কি বলতে চাচ্ছেন?
আরিয়ার উত্তর না জানিয়ে আকস্মিক একটু ঝুঁকে আরিয়ার কর্ণের কয়েক ইঞ্চি নিচে চোখ বন্ধ করে ঠোঁট ছুঁয়ে দেয়। আরিয়া কেঁপে ওঠে এমন হঠাৎ আচরণে। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ার হাত চলে যায় আফরানের কলারে। আফরান সেকেন্ড কয়েক পর ঠোঁট সরিয়ে এভাবে থেকেই সেই স্থানে চোখ রেখে মৃদু হেসে বলল। তোর এই বিউটি স্পটটাও খুব সুন্দর। আরিয়া অবাক হয় আফরানের কথায়। উনি এটা কখন খেয়াল করলেন? এটা তো খেয়াল করার কথা নয়। কলার ছেড়ে দিয়ে নিজ জায়গায় আসতে চায়, কিন্তু তার মধ্যেই আফরান আবারও একই জায়গায় ঠোঁট বসিয়ে দেয়। আরিয়ার অস্বাভাবিক অস্বস্তিকর লাগছে এসব। শরীরের কাঁপুনি শুরু হয় আবারও। আফরান জায়গা থেকে একটু ঠোঁট সরায়, কিন্তু এখনও কিছুটা ছুঁই ছুঁই করছে। এভাবে থাকবে, ওকে? ছেড়ে দিলে তো প্রশ্ন ছড়বে, এক হাত দূরে চলে সরে যাবে, যেটা আবার আমার বিরক্তিকর। কাজ শেষে আসলে প্রতিদিন এভাবেই কাছে থাকবে, ওকে? আমি কাজ করলেও পাশে থেকে এমন করে জড়িয়ে বসে থাকবে। আমার ভালো লাগে না দূরে থাকতে। বলে দিলাম, যেন ভুল না হয়। নেক্সট ভুলে গেলে শাস্তি কিন্তু তুই জানিস। বলবো না, নিজেই দেখতে পাবি। আফরানের এমন আহ্লাদি গলার স্বর শুনে আরিয়া কোনো কথা বলল না। ওভাবেই থাকলো। আফরানের প্রতিটা শব্দ উচ্চারণের সময়ে গরম শ্বাস সেখানে উপচে পড়ছে, যার দরুন আরিয়ার হাত দৃঢ় থেকে দৃঢ় হতে থাকলো আফরানের কলারে। দুটি দেহ এভাবেই থাকলো দীর্ঘক্ষণ। আবার পর মুহূর্তেই স্থান চেঞ্জ করে আফরানের কাঁধে মাথা গুজে আরিয়ার মাথা আফরানের কাঁধে ফেলে দুহাতে গলা জড়িয়ে নির্দ্বিধায় কখন ঘুমিয়ে গেল জানা নেই। তবে আফরান সবটা লক্ষ্য করেছে হাতের ঘড়ির কাঁটায়। এই পর্যন্ত শত এর ওপরে তাকিয়েছে। সেই সন্ধ্যা রাতে এমন করে জড়িয়ে ঘুমিয়েছে। এখন প্রায় 9টা কি 9:30 বাজবে। এর মধ্যে আফরানের পা অবশ হয়ে এসেছিল। বিধায় আরিয়াকে সযত্নে যেন ঘুমটা না ভেঙে যায়। দুহাতে সাবধানে নিজের কোলে বসিয়ে নিয়ে নিজ আসন করে বসে খাটের সাথে হালান দিয়ে আরিয়ার মাথায় একইভাবে হাত বোলাতে থাকে। আজকের জন্য মনে হয় এই ঘুম ভাঙার নয়। মাঝরাতে আচমকা হঠাৎ করে বিকট এক শব্দ পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে সামিরা। হকচকিয়ে পাশের ল্যাম্প লাইটটা এক হাতে জ্বালিয়ে অন্য হাতে নিজের বুকের ওপর হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কি হয়েছে বোঝার চেষ্টা করলো। মনে হলো যেন কোনো মানুষ লাফিয়ে উঠলে যেমন আওয়াজ হয় তেমন ছিল শব্দটা, নাকি আকাশে বজ্রপাত হলো। কিন্তু এখন তো বৃষ্টি হওয়ার কথা না। শীতের সময় বৃষ্টি কিভাবে হবে? আগে তো দেখেনি। এসব ভাবার মাঝেই খাটের ওপর কেউ লাফিয়ে উঠে সামিরা কেঁপে ওঠে। চোখ বন্ধ করে সেদিকে তাকিয়ে চিৎকার করে বসে। ন্যূনতম মুহূর্তে যেতেই কেউ মুখ চেপে ধরে বলল। এই কি করছিস কি? আমাকে দেখছি চোর বলে বাড়ি থেকে প্রেজেন্ট করবি দেখছি। কানে আওয়াজ যেতেই সামিরার চোখ মেলে তাকায়। এই আওয়াজ চিনতে অসুবিধা হয়নি সামিরার। সামিরাকে শান্ত হতে দেখে মুখের ওপর থেকে হাত সরিয়ে নিতে সামিরা আয়েশের দিকে ঘুরে বসে বলল। আপনি কিভাবে আসলেন এখানে? আর এত রাতে কেন? ভেতরে কিভাবে আসলেন? আয়েশের মুখে উজ্জ্বলতার ছড়াছড়ি হাসি একাধারে লেগেই আছে। পাশ থেকে পানি নিয়ে মুখে তুলে আবার স্থানে গ্লাসটা রেখে সামিরা বালিশে মাথা রেখে শুয়ে যায়। তারপর একবার দীর্ঘশ্বাস নিয়ে দুহাত মাথার নিচে দিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল। ঘুম আসছিল না তাই চলে আসলাম। হোয়াট? কি বলছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? এত রাতে এত দূর কিভাবে আসলেন? এই তো রাত 11:30টায় বেরিয়েছি, এখন এসে পৌঁছালাম। ইদানিক দেখছি মনটা খালি বউ বউ করে, তাই থাকতে পারিনি। এখন তো প্রশ্ন ছাড়া ঘুমিয়ে পারলে আমার চুলগুলো একটু টেনে দে, মাথাটা ব্যথা করছে। কিন্তু আপনি কিভাবে আসলেন এখানে? দরজা তো আমি খুলিনি। কথাটা বলে সামিরা একবার দরজার দিকে তাকিয়ে আরেক দফা অবাক হয়, কারণ দরজা তো লাগানোই আছে। বিচলিত গলায় আবার প্রশ্ন করল। কিভাবে ভেতরে আসলেন? আয়েশের সোজা উত্তর। তা এত রাতে বুঝি গেট দিয়ে আসবো? তোর বাবা মা আমাকে জুতো পিটনি দিবে বুঝলি। ঠাস করে বলে বসবে 3 বছর কিভাবে দূরে রেখেছ, এখন একদিন পারছো না। শোন, আমি এদের কিভাবে বুঝাবো যে তখন আর এখন সময়টা এক না। আমি আমার যথেষ্ট বউ বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে, নয়তো আমার স্বপ্ন বাচ্চার বাবা হওয়া, নাতি নাতনির দেখার, এগুলো কিছুই দেখতে পারবো না আর দেরি করলে। ওইদিকে দেখলি আফরানকে?
ওই শালা তো আমার চেয়েও ফার্স্ট দেখছি। দেখতে কথা একদম মনে হয় মেয়ে কী জিনিস কিছুই বুঝে না, অথচ বউকে নিয়ে তো বেশ। কি সব বলছেন তখন থেকে আপনি? চুপ করবেন? সোজা প্রশ্ন করেছি, ঠিক উত্তর না দিয়ে বিশ্লেষণ শুরু করেছেন দেখছি। কেন, তোর লজ্জা হচ্ছে না কে? চুপ করবেন আপনি? আমি কি জিজ্ঞেস করছি, আপনি কি বলছেন? তোর বেলকনির পাশ থেকে একটা উঁচু সিমেন্টের কোটা আসে না, আই মিন পাইপের মতো আর কি, যেটাতে ইন্টারনেট লাইনের জন্য তারগুলি টাঙানো হয়, ওটা দিয়েই উঠে পড়লাম। সামিরা অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেছে। বলেছি কি, এলো কলা গাছের মতো কুটি ছাড়া আস্ত সোজা পাল বেয়ে উঠে গিয়েছে এই লোকটা, কিভাবে সম্ভব? মনের প্রশ্নটা মুখে নিয়ে বলল। তা কতবার কোমর ভেঙেছেন বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে না যে একবারই উঠে আসতে পেরেছেন। তা অবশ্য ঠিক ধরেছিস, 2বার পড়ে গিয়ে অলরেডি কোমর না পা জোরে ব্যথা পেয়েছি, 3য়বার সফল আমি। সামিরা এবার আয়েশের পায়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল। সত্য বলেছেন? সত্যি ব্যথা পেয়েছেন? আয়েশ একটু শব্দ করে হেসে সামিরার এক হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বক্ষে নিয়ে এসে বলল। মজা করলাম। সামিরার কাছে আজ মনে হয় বিস্ময়ের দিন। সব কিছুতেই অবাকের পর অবাক করে দিচ্ছে লোকটা। এই গত 3 বছরে সব কিছুই যেন ধোঁয়াশা ছিল, সবটা ভুলে যাচ্ছে, বর্তমানের প্রতিটা জিনিসে নিজেকে উপভোগ করছে সামিরা। সামিরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়েশ অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে উঠল। এভাবে তাকানোর কি আছে? দেখো সমু, আমি কিন্তু সত্যি আর দূরে থাকতে পারবো না। কাল অথবা পরশু মধ্যেই যেন তোকে বাড়িতে দেখে। আর তুই তোর বাবা মাকে কি করে মানাবি সেটা তুই জানিস। সামিরা এবার আয়েশের দিক থেকে চোখ সরিয়ে নেয় লজ্জায়। বুকের উপর পড়ে থাকা বাম হাতে আয়েশের টি শার্ট 2 আঙুলে খুঁড়তে খুঁড়তে মসৃণ আওয়াজে বলল। তবে আসতে গেলেন কেন? ফোনে কথা বললেই তো চলতো। সামিরার লজ্জা মিশ্রিত আওয়াজ শুনে আয়েশ সামিরার দিকে তাকায়। মুখে মৃদু হাসির ছড়াছড়ি, লজ্জার আভা পুরো মুখে প্রকাশিত, যেটা আয়েশের আরও বেশি ভালো লাগার সৃষ্টি করছে। দেখতে ইচ্ছা হয়েছে তাই চলে আসলাম। এখন তো দেখা শেষ। তুই বললে চলেও যেতে পারি, সমস্যা নেই। শুধু রাতের ঘুমটুকু হারাম হবে এই আর কি। সামিরা কপাল কুঁচকে টি শার্ট আঁকড়ে ধরে আয়েশের দিকে আবারও তাকায়। দুজোড়া চোখ এক হয়। আয়েশ আবারও দুষ্ট হেসে সামিরাকে ডান হাতে আরও শক্ত করে পেঁচিয়ে ধরে বলল। যাব? সামিরা কি বলবে জানা নেই, তবে এই মুহূর্তে কেন যেতে দেবে? তাহলে এসেছে কেন? তাছাড়া যেতে যেতে নিশ্চয়ই একদম ভোর হয়ে যাবে। সকালে আবার অফিস আছে, তাহলে ঘুমোবে কখন? চলে গেলে আসলেন কেন? সামিরার উত্তর শুনে মৃদু হেসে বলল। তুই বললেই যাচ্ছি না ওকে, বউয়ের সাথে ঘুমাতে এসেছি প্রথমবারের মতো। বলতে গেলে আজ আমাদের বাসর রাত বলতে পারিস, কারণ বিয়ের পর প্রথম একসাথে ঘুমানোর মানে তো বাসর রাত, তাই না? বাট আমি কিন্তু এমন কিছুই আজকের জন্য ভাবছি না, শুধু ঘুমাতে এসেছি। সো তোর ভয় পাওয়ার? এইটুকু বলতে সামিরার লজ্জায় আড়ষ্ট হয়ে পুরো মুখ বুকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে কামড় বসিয়ে দেয় হঠাৎ করে। আয়েশ আহ শব্দে বলে উঠল। তুই তো দেখছি এখনই লাভ বাইট বসানো শুরু করেছিস, আমার থেকেও ফার্স্ট দেখছি। ইচ্ছে করে সামিরাকে বারবার লজ্জায় ফেলছে আয়ুষ, কারণ ওই লজ্জা মিশ্রিত চেহারাখানা দেখতে তার ভীষণ ভালো লাগছে। ল্যাম্পের আলোতে যেন আরও প্রখরতম ভালো লাগার সৃষ্টি করতে এই চেহারা। সামিরাকে কথা বলতে না দেখে এবার ভেতরে সবটা দুষ্টুমি ঝেড়ে দিয়ে বলল। ঠিক আছে, আর বলবো না। আমার কিন্তু সত্যি ঘুম পেয়েছে আর মাথা ব্যথা করছে। সামিরা এবার নিজেকে আয়ুষের কাছ থেকে ছাড়িয়ে মাথায় হাত রাখতে চায়, কিন্তু আয়ুষ বলে উঠল। দরকার নেই, একটু ঘুমাতে পারলেই ঠিক হয়ে যাবে। এভাবেই থাক ওকে। সামিরা কথা বাড়ায় না। আয়ুষের যে মাথায় ব্যথার অসুস্থতাটা একটু বেশি সেটা তার জানা। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে হয়তো সত্যি, তাই এভাবেই থাকলো। মিনিট কয়েক পর আয়ুষ এক কাত হয়ে সামিরার দিকে ফিরে চট করে কপালে একবার ঠোঁট ছুঁয়ে আবার চোখ বন্ধ করে সামিরাকে একদম নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। সামিরার পুরো চেহারাখানা আয়ুষের বুকে, চুলগুলো এলো হয়ে আছে, কিছু চুল আয়ুষের ঘাড়েও স্পর্শ করছে। কিছুক্ষণ পর ঘুম চোখে বলল। কিসমি। সামিরার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
এমন করে চেপে আছে আয়ুষ। বেশি ভাবিস না, শুধু বলেছি যেভাবে আছিস এখানেও একবার কিস কর। বেশ টুকুই তো, আর কিছু বলবো না। সামিরা আয়েশের পিঠে টি শার্ট খামচে ধরে আছে কখন থেকে। আয়েশের এই কথাটা শুনে আরও শক্ত করলো নিজের হাতখানা। ফার্স্ট। সামিরা আর কিছু ভাবল না, কারণ তার ঠোঁট এমনিতেও আয়েশের বুক ছুঁয়ে আছে টি শার্টের ওপর। সামিরার অবস্থা বুঝে আয়েশ নিজের গলার কাছ থেকে টি শার্টটি একটু টেনে নিচে ধরে বক্ষ পাদর্শ উন্মুক্ত করে বলল। হুম। সামিরাও ভাবলেশীন ঠোঁট ছোঁয়ায়। আয়স মৃদু হেসে টি শার্ট ছেড়ে আবারও জড়িয়ে নেয় সামিরাকে। সকাল 10টা কি 10:30টার দিকে শিকদার বাড়ির গেট পেরিয়ে একজন ডেলিভারি বয় মাস্ক পরে উপস্থিত হয়, কলিং বেল বাজায়। ঠিক 2 থেকে 3 মিনিট পর দরজা খুলে দেয় সামিরা। সামিরা শিকদার নামে কে আছেন বাড়িতে? কেন, আপনি ঠিক কাকে যাচ্ছেন? কেউ কি অর্ডার করেছে নাকি? জি না, তবে একজন অল্প বয়স্ক ছেলে এই পার্সেলটি পাঠিয়েছেন তার নামে। আপনি তাকে ডাকুন। সামিরা কিছুটা অবাক হয়ে একটু ভাবতেই মৃদু হাসে। আমি সামিরা। আচ্ছা, লোকটা পার্সেলটা সামিরার দিকে এগিয়ে দিয়ে বলল। আমি আসছি। সামিরা কথা না বলে দরজা আটকিয়ে দিয়ে চারিদিকে একবার তাকিয়ে মুচকি হেসে উপরে চলে যায়। ভেতরে ছোট্ট একটা বক্স। সামিরা সেটা আস্তে করে খুলতেই দেখতে পায় একদম ছোট্ট একটি কাচের বোতলে কাগজ টুকরোর সাথে পাশে দুটো লাল গোলাপ। সামিরা আবারও লজ্জায় নত হয়। পাশ থেকে ছোট্ট একটা গোলাপ হাতে নিয়ে কাচের বোতল থেকে চিরকুটটা তুলে পড়তে শুরু করে। আমার প্রাণপ্রিয় স্বপ্ন চায়নি, এতগুলো দিন মিস করছিলাম খুব তোমায়। কত চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু সাহস হয়নি। তবে অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে এটা মানতে পারছি না। আমি তোমার সাথে মিট করতে চাই। প্লিজ জলদি চলে এসো, অপেক্ষায় রইলাম। জলদি আসবে, ওকে? হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ইতি, তোমার ব্যক্তিগত মানুষ। সবটাই ঠিক ছিল, কিন্তু মাঝের কথাটায় সামিরার একটু বিরক্ত লেগেছে। অন্য পুরুষের কথা কেন বলবে? এখন কি সে অবিবাহিত, কিংবা তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হবে এমন কিছু কারণ তো নেই। তাহলে এটা ব্যবহার কেন করলো? আচ্ছা, ওনার হোয়াটসঅ্যাপ তো আমার কাছে নেই। কথাটা ভাবতেই পাশে রাখা ফোনে ট্রিং শব্দে একটি মেসেজ আসলো। সামিরা হাতে নিয়ে বসলো লোকেশন পাঠিয়েছে, কিন্তু মা বাবাকে কি বলে বের হবে সে চিন্তা করছে এই মুহূর্তে। আফরানের অফিসে আফরানের চেম্বারে ছোট্ট একটা 2 ইঞ্চির ক্যামেরা হাতে নিয়ে আয়েশ দাঁড়িয়ে আছে। শক্ত গলায় তখন থেকে আফরানকে প্রশ্ন করে যাচ্ছে। আনসার মিস্টার আফরান, এখানে পোস্ট দেখা যাচ্ছে তোর অ্যাসিস্ট্যান্ট তানভীর এই মাস্ক পরিহিত লোকটির দিকে ইশারা করতেই লোকটা ছোটমার দিকে অ্যাসিড ছুড়ল। এসব তোর কাজ, তাই না? আর এই ক্যামেরাটা খুলতেই মেবি ভুলে গিয়েছিস। আমি থানায় গিয়েছিলাম, বাট কোনো রেসপন্স পেলাম না। অথচ উপর থেকে দেখা যাচ্ছে তারা কেসটা সামলাচ্ছে, কিন্তু এসব মিথ্যে। তুই সবটা বন্ধ করে দিয়েছিস, তাই না? আফরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে এক হাতে কলম নিয়ে নিজের কাজে ব্যস্ত। আয়ুষ ইচ্ছে করে আজ দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে, উত্তর না জানা অবধি যাবে না। আর এটা যদি সত্যি হয় তবে এর শেষ দেখে তবে ছাড়বে। আরিয়ার জীবনটা নিয়ে পেছনে পেছনে এত সব খেলে যাচ্ছে, এত নিকৃষ্ট তার ভাই, এটা ভাবতেই শরীরে কাটা দিচ্ছে। আরিয়ার সহজ সরলতার সুযোগ নিচ্ছে, তাই না? এটাকে তো তাই বলা যাবে। আয়ুষ আবারও বলতে লাগলো। দেখ আফরান, আমার আগে সন্দেহ হয়েছিল, তাই চেক দিয়ে নিজেই আজ সকালে এটা পেয়েছি হাতে। ভালোভাবে বলছি, বলে ফেল, নয়তো ঠিক হবে না তোর জন্য। আমি আরুকে সবটা বলে দিব, আর এই ভিডিওটাও দেখিয়ে দিব। তারপর কি করবি? যার জন্য এত কিছু করণীয় তার সাথে বিচ্ছেদ হলে কেমন হবে বলতো? শেষে কথাগুলো আফরানের কাছে প্রশ্ন হয়নি, তাই এবার মাথা উঁচিয়ে তাকিয়ে বলল। হয়েছে, নিজের বাজে বকবক করা শেষ হলে আসতে পারিস এখন। আর এটা অফিস, সো বাড়ির কোনো কথা শুনতে চাচ্ছি না এখানে। হাতের ওটা এখানেই রাখ, আর ফোনে অথবা পেন ড্রাইভে ভিডিওটা নিয়ে রেখেছিস, ওটাও ডিলিট করে ফেল, নয়তো তোর জন্য ভালো হবে না। আই থিঙ্ক ইউ ক্যান গেস হোয়াট ক্যান আই ডু। যা ইচ্ছে করে নিস তুই, বাট আমি নিজের জায়গা আর কথা থেকে নড়ছি না। তোর এই পশুত্ব কিংবা সাইকো টাইপ আচরণবোধ যতদিন তোকে ঘিরে থাকবে, ফ্যামিলি কিংবা আরও কারোর জন্যেই শুভনীয় নয়। এখনও সময় আছে, নিজেকে পাল্টে ফেল।
আরও যদি এর কিছুটা জানতে পারে তোর কি হয়, রিলেশন রাখতে চাইবে? ওর মায়ের এই অবস্থা তুই করেছিস, এখন তো আমি শিওর তুই একবার ভাব তো আরও এটা জানার পর কত বড় ধাক্কা খাবে। তোর কোনো আইডিয়া আছে? সো হোয়াট? আর কিসের রিলেশনের কথা বলছিস? আমি করে চাওয়া না চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছি তোকে। যদি ভালোভাবে থাকে তাহলে থাকবে, কিছুর কমতে থাকবে না। আর যদি থাকতে না চায় ভালোভাবে, এটুকু বলেই আফরান বাঁকা হাসি টানে ঠোঁটের কোণে, হাতের কলমটা টেবিলে চেপে ধরে শক্ত করে, যার দরুন কলমের নিব ভেঙে যায়। একটু থেমে আবার বলল, কিভাবে রাখতে হবে সেটাও জানা আছে। আফরান, ইউ আর রিয়েলি ক্রেজি। মানে নিজের কাজকর্মগুলো নিয়ে আফসোস হয় না তোর? ইয়েস, আই এম রিয়েলি ম্যাড। এটাকে যদি কেউ ক্রেজি বলে চালিয়ে দিস, সো আমার কিছু করার নেই, তাই না? বাট আমি যেভাবে চাইবো সেভাবে সবটা চলবে। কথাগুলো আফরান তার রাগের সময়ের অভ্যাস মতো চাপা গলায় বলল। কথার আওয়াজ শুনে আয়েশের বুঝতে বাকি নেই আফরানের উন্মাদনা ক্রমশই বেড়ে চলেছে, নয়তো আওয়াজ এমন চেঞ্জ হয়ে যেত না। একবার শুকনো ঢোক গিলে বলল, তার মানে তুই নিজের কথাই দৃঢ়। বাট লাস্ট বলে দে, তোর নিজের কারণে আরিয়ার কিছু হয়ে গেলে তখন নিজেকে ক্ষমা করতে পারবি? আফরানের চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, জল চিকচিক করলে অথচ গড়িয়ে পড়ছে না। আয়েশ অবস্থা বুঝে আর কথা বাড়ানোর সাহস পেল না, হাত থেকে ক্যামেরাটা আফরানের সামনে রেখে চুপচাপ বেরিয়ে গেল। আফরানকে খুব মিস করছিল বলেই জাফরকে বলে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গিয়েছিল আরিয়া কিছুক্ষণ আগে। বুক ভরা খুশি নিয়ে দৌড়ে ভেতরে গিয়েছিল, এমনকি ড্রাইভারকেও বলেছিল চলে যেতে সে ঘণ্টাখানিক সময় এখানেই থাকবে। কিন্তু আপাতত এখনও আরিয়াকে আফরানের অফিসের তেমন কেউ চেনে না, মাস্ক পরা কিংবা মাস্ক ছাড়া। তানবীরের সাথে আরও একজন জেনেছে, শুধু যে আফরান বিবাহিত সেটাও তানবীর ছাড়া কেউ দেখেনি আরিয়াকে। তাই দারোয়ান প্রথমে না চিনে আটকায়। আরিয়া বারবার বলার পরেও বিশ্বাস করেনি, কারণ হাজারো মেয়ে আফরানকে নিজের হাজব্যান্ড বলেই পরিচয় দেয়। ফেসবুক, ইনস্টাতে শত এর উপরে আইডির নাম আছে। আদিত্য আফরান চৌধুরীর বউ নামে প্রোফাইলে নিউজ থেকে স্ক্রিনশট মারা পিক আপলোড দেওয়া, কারণ আফরানের আদৌ কোনো স্বাভাবিক ছবি নেই। আর সে তো ফেসবুক, ইনস্টা এর ধারে কাছেও নেই, স্বাভাবিক ছবি পাবি বা কোথায়? আরিয়াও বাড়াবাড়ি না করে তানভীরকে কল দিতেই মিনিটও লাগেনি এখানে আসতে। এসে দারোয়ানকে ধমকিয়ে বলল নেক্সট টাইম যেন এমন না হয়। আরিয়া ভেতরে যেতে স্নেহাকে দেখে নাক সিটকিয়ে বলল, এই মেয়েটাকে এখনো এখানে রেখে দেওয়ার মানেটা কি? একে কিসের প্রয়োজন এত? তানভীর কিভাবে এখন বলবে যে 4-5 বছর আগে স্নেহার বাবার তেরামি করার কারণে তাকে উপরে পাঠিয়ে দিয়ে খান ইন্ডাস্ট্রি নিজের নামে করে নিয়েছে? এই মেয়ের কি এখন কেউ আছে নাকি? তাই তো দয়া করে এখানে ফেলে রেখেছে। তানভীরকে ভাবনার জগতে ভেসে যেতে দেখে বলল, কি হলো উত্তর দিন। আমার তো ওকে দেখেই গা জ্বালা শুরু হয়েছে। এটাকে বের করে দিতে বলবেন, ঠিক আছে? তানভীর মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তা আপনাকে কল দেওয়ার সাথে সাথেই এসে গেলেন, এখানেই ছিলেন বুঝি? হ্যাঁ, এখানে ছিলাম। আসলে আইস স্যার এসেছেন, আমাকে বাইরে পাঠিয়ে দিল, তাই দিকটা একটু দেখছিলাম। আরিয়া মাস্কটা খুলতে খুলতে বলল, আমি এসেছি এটা এখন কল দিয়ে জানাবেন না ওকে? কিন্তু কেউ স্যারের কাছে যাওয়ার হলে আগে স্যারকে না জানালে রেগে। আমি আর সবাই কিন্তু এক না, এটা ভুলে যাচ্ছেন আপনি? আরিয়ার কঠোর গলার বাণীটি শুনে তানভীর স্তব্ধ হয়। আপনি যদি বলে দেন তবে কিন্তু আপনার চাকরি ফিনিশ করে দেব, বুঝলেন? তানভীর এবার একটু আশ্চর্য হয়ে আরিয়ার দিকে তাকায়। ঠিক আছে ম্যাম, বলবো না। আরিয়া এবার খিলখিলিয়ে হেসে দ্রুত পায়ে উপরে হাঁটা ধরে। এদিকে সবাই এতক্ষণ তানভীর আর আরিয়ার কথাগুলো শুনছিল। তারা হালকা গুজব হলেও শুনেছে স্যার বিয়ে করেছে। তবে কি এই সেই সুন্দরী রূপবতী তরুণী? প্রকাশ না করে নিজেদের মনের মধ্যে প্রশ্নটা বিদ্ধ রাখে। মিনিট 10 পর আরিয়াকে আকস্মিক অন্যমনস্ক হয়ে উপর থেকে নামতে দেখে তানভীর এগিয়ে গিয়ে বলল, কিছু হয়েছে? স্যার বিজি আছেন খুব, নাকি কথা শেষ? আরিয়া কোনো উত্তর করল না। আঁখি পল্লব লাল হয়ে আছে আরিয়ার। তানবীরের দিকে তাকালো না, একটিবার সোজা নেমে নিজের মতোই হাঁটতে লাগলো।
তানভীর একবার সন্দেহ দৃষ্টি যে উপরের দিকে তাকিয়ে আবারও আরিয়ার পেছনে এসে কোমল গলায় জিজ্ঞাসা করল, ম্যাম, কিছু হয়েছে? ভেতরে যাননি? স্যার কিছু বলেছে? আরিয়া একবার মাথা ঘুরিয়ে তানভীরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা দুলিয়ে আবার সামনে ফিরে চোখজোড়া মুছে নিয়ে আবার দ্রুত পায়ে অফিস থেকে বের হয়ে গেল। তানভীর কি বিষয়টা হয়েছে বোঝার চেষ্টা করল, কিন্তু মাথায় ঢুকল না। তবে আরিয়াকে দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা চৌচির হয়ে আছে। মিনিট দুয়েক পর হঠাৎ মাথায় আসে কিভাবে যাবে ভাবি, গাড়ি তো পাঠিয়ে দিয়েছে মনে হয়, তখন তো দেখেনি। কথাটা ভাবতেই নিজের কপালের ভবিষ্যতের কল্পনা মুহূর্তেই মস্তিষ্ক জানান দেয়। আফরান স্যার জানতে পারলে কি হবে? কথাটা ভাবতেই কলেজা শুকিয়ে যায়। দৌড়ে আবার বাহিরে যায়, চারিদিকে চোখ বোলায়, কিন্তু আশেপাশে আরিয়ার দেখা মিলল না। এদিকে ওদিকে কয়েকবার রাউন্ড করা হয়ে গেছে তানভীরের, কিন্তু কোথাও নেই। এবার সত্যি জান নিয়ে ভয় খেলা শুরু হয় তানভীরের ভেতরে। তাই আর সময় না নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। রেস্টুরেন্টের ঠিক সামনে বরাবর ছোট্ট পার্সাতে দাঁড়িয়ে আছে অল্প বয়সী তরুণী। পরনে গর্জিয়াস ফুল হাতার অ্যাশ কালারের জামা, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট, কিন্তু এই রোদে মেকআপ মনে হয় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কপালে বিন্দু ঘাম জমে আছে। ছোট পার্সটি ঠিক কপাল বরাবর উঠিয়ে চারিদিকে একবার চোখ বোলায়। এখনো আসে না কেন? কত কষ্ট করে ম্যানেজ করে এসেছে মাকে প্রেমার সাথে দেখা করবে বলে। যদিও সত্যটা বললেও হতো, কিন্তু আয়েশকে লজ্জায় ফেলতে মন মানেনি, তাই মিথ্যেটা বলতে হয়েছে সামিরার। কয়েকবার কল করবে ভেবেও লজ্জার কারণে কল দেওয়ার সাহস হয়নি। একটু লেট হচ্ছে, হয়তো কাজে আটকে গিয়েছে, তাই অপেক্ষা করতে লাগলো কোনো অভিযোগ না দিয়ে। মিনিট কয়েক পরে কেউ কানের কাছে বলে উঠল, হাই সুইটি, কেমন আছো? সামিরা কেঁপে উঠে দুপা সামনে চলে গিয়ে পেছন ঘুরে তাকায়। কলিজাটা এখনো হঠাৎ ভয়ের কারণে কাঁপছে। এমন রাস্তায় অজানা অজানা কণ্ঠ কানের কাছে শুনতে পেলে কোনো মেয়ে ভয় পাবে না? কিন্তু সেদিকে তাকিয়ে লোকটাকে তার অচেনা মনে হলো না, পরিচিত চেহারা। বিয়ের পর আরও কয়েক মাস আগেও দেখেছিল তাকে ভার্সিটির সামনে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে আবির নামক ছেলেটি, যার সাথে সামিরার বিয়ে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে বিয়েবাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল বিয়ে শেষ না করেই। আপনি এখানে? লোকটা বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে সামিরার কাছে আসতে আসতে বলল, অবাক হচ্ছ যে বেবি? চিনতে অসুবিধা হয়নি তো? কিন্তু আপনি এখানে আমাকে দেখলেন কিভাবে? বেবি, তুমি সব ভুলে গিয়ে নিজেকে তার মাঝে খুঁজে বেড়াতে পারো, বাট আমি কখনো তোমাকে ভোলার নয়, জানো তো? সেদিনের অপমানটা এখনও গায়ে জ্বালা দিচ্ছে। তবুও সব মানিয়ে নিয়ে ভেবেছিলাম তোমার আর ওই আয়ুষ বেটার ডিভোর্স হলেই তোমার বাবাকে ফোর্স করব, বাট এ তো এখন দেখছি সব ঘুরে গেল, তাই ভাবলাম। এইটুকু বলে আবির দুদিকে মাথা ঘুরিয়ে আবারও ঠোঁট বাঁকায়। এক হাতে শার্টের ভেতরের ঠিক কোমরের কাছে নিজের হাত নেয়, এই বুঝি কোনো অস্ত্র বের করবে। সামিরা বার কয়েক ঢোক গিলে প্রশ্ন করল, কি করছেন? সত্যি করে বলুন, আপনি কি করবেন? আর আপনি তো এসব কিভাবে জানেন? আমাদের সম্পর্ক কেমন হচ্ছে, কেমন হবে? আবির কোনো উত্তর না দিয়ে ঠিক প্যান্টের ভেতর গুজে থাকা কিছু একটা বের করতে চায়, কিন্তু সে সময় হয়ে উঠতে পারেনি। তার আগেই হাতের ফোনটিতেই রিং বেজে ওঠে। বিরক্ত নিয়ে নাম্বারটা একবার দেখে নিয়ে আতঙ্কিত গলায় বলতে লাগলো, হ্যাঁ 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 স্যার, বলুন না। ওপাশ থেকে কি বলল সামিরার বোঝার সাধ্য হলো না। আবির আবার বলল, কিন্তু স্যার আমি তো এখন। এইটুকু বলতেই কল কেটে যায়। রাগে ফসছে আবির ভীষণভাবে। সামিরাকে উদ্দেশ্য করে বলল, আজ না হয় বেঁচে গেল, আবার ঠিক তোমাকে আমার কাছেই আসতে হবে, শুধু অপেক্ষা করো একটু। কথাটা বলে আবির সামিরাকে এখানে ফেলেই খুব দ্রুত সামনের দিকে হাঁটতে থাকে। কিছুটা দৌড়ে চলে যায়। সামিরা ভয়ে কাঁপছে এখনো। কি করবে তার জানা নেই। বুঝে গেছে এই লোকটাই তাকে ছলনা করে এখানে নিয়ে এসেছে, কিন্তু এমন পাগলামি কেন করেছে লোকটা? কি করতে চায়? আচ্ছা, তাকে জোর করে তুলে নিয়ে যেতে আসেনি তো আবার, নাকি কিডন্যাপ? কথাটা ভাবতেই মুহূর্তে যেন মাথার ভেতরে ভো ভো শুরু করে দেয়। আরিয়া এক মনে চোখের জল ফেলে অস্বাভাবিকভাবে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে। আজ সত্যিই নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। সব সময় তো ওই নির্মম নির্দয় লোকটাকে কন্ট্রোললেস ভেবে এসেছে।
আমি তো খুব ভালো করেই জানতাম যে লোকটা কন্ট্রোললেস হয়ে গেলে সাইকো আচরণ করে। সেটা জানার পরেও ব্যাক করাটা ছিল আমার জন্য বোকামো। কেন তার মুখোশের আড়ালের হালকা ভালো ব্যবহারটুকু দেখে নিজেকে সংযত করতে পারিনি আমি? আজ মায়ের এই অবস্থার জন্য কে দায়ী? উনি? আমি নিজে। না ওনার জীবনে দ্বিতীয়বারের জন্য আসতাম, আর না বিয়ের ব্যাপারে বাড়াবাড়ি করতাম, আর না এত পাষণ্ডময় খেলায় মেতে উঠতেন তিনি। বুক চিরে যাচ্ছে, স্রোতের মতো ঢেউ খেলে উত্থাল পাথাল করে যাচ্ছে ভেতরটায়। কেমন যেন মনে হচ্ছে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে হৃদয়টা। হাত পা অবশ হয়ে আছে, এখনই বোধহয় সেন্সলেস হয়ে পড়বে। আরিয়ার ঠিক যতবার মাথায় আসছে মায়ের সেদিনের ফ্লোরে পড়ে ছটফট করা দৃশ্যটি, ততবার পাশাপাশি ওই লোকটার প্রতিটা ট্রেডযুক্ত কথা কর্ণে ভেসে আসছে। প্রতিটা কথা এখন সত্য মনে হচ্ছে। চারিদিকে প্রতিটা মানুষের ভালো চেহারার আড়ালে পশুত্বতারা লুকিয়ে আছে। এখন মনে হচ্ছে যাকে একটুখানি ভালো মনে করে সেই যেন অন্যরূপে ধরা দেয়। চোখের জল বুক ভাসিয়ে দিচ্ছে আরিয়ার। তখন উপরে গিয়ে আফরানের রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে আয়েশের কথাটা কর্ণের হতেই আরিয়ার ভেতরটা কেঁপে ওঠে। ভেতরে ঢোকার আর সাহস পায় না, পা দুটো থেমে যায়। শুধুমাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সবটা শুনে যাচ্ছিল, কিন্তু এতটাও ধৈর্য হয়নি, তাই যেটুকু শুনেছে সেটুকু শুনেই জায়গা ছাড়ে। সবটা যেন গুলিয়ে যাচ্ছিল মন প্রাণ জুড়ে। যাকে সমুন্নত করেছে তার নামটা মনে হলেই নাকি আজ তীব্র ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে ওর। আচ্ছা উনি কি পারতেন না অন্তত আমার জন্য নিজেকে সব কিছুতেই মানিয়ে নিতে? উনি কি সরল মনে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতেন না? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছিলাম? ওনাকে ছেড়ে চলে যাচ্ছিলাম আমি? না তো। তাহলে তাহলে এমন আচরণ কেন করেন? এটাকে ভালোবাসা কিভাবে বলে? এটা তো সেই লোকটার অভিশপ্ত চরিত্রের পূর্ব প্রমাণ মনে হচ্ছে আমার। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়া উন্মাদ প্রায় এমন অবস্থায় হারছে। কোথায় আছে হয়তো নিজেও জানে না। মুহূর্তের মাথায় আরেকটি ভাবনা এসে মস্তিষ্ক জানান দেয়, আচ্ছা আমি যদি না থাকি তাহলে তো কাউকে আমার জন্য এত সব সহ্য করতে হবে না, তাই না? কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হালকা বেপরোয়া হাসির জমা হয়। একবার চারদিকটায় তাকিয়ে নেয়। রাস্তার পাশে চারদিকে মানুষ তার নিজের মতো চলে যাচ্ছে আসে। পাকা রোডে বড় বড় গাড়িগুলো তার নিজ গতিতে চলছে। হ্যাঁ, আজ এখানেই জীবনটা ত্যাগ করবে সে। এটা ভেবেই দু কদম এগিয়ে সাইড রাস্তা থেকে নিচে নামতেই আরেক ভাবনা মাথায় ঘেরাও করে। কিছুটা ভয় এসে বুকে বিঁধে। আচ্ছা এটা কি এতই সহজ হবে? আমি না থাকলে উনি শান্ত হয়ে যাবে, নাকি এর চেয়েও উগ্র পরিস্থিতির সৃষ্টি করবেন? কথাটা ভাবতেই পাজোরা আবার পেছনে নিয়ে আগের জায়গায় উঠে দাঁড়ায়। কি করবে তার জানা নেই। তবে আর না, ওই পাগল লোকটার সাথে থাকবে না সে। আর না তার মা বাবাকে এসবে জড়াবে। কিন্তু উনি উনি কি আমায় ছাড়া থাকতে পারবেন? আমাকে নিয়েই তো ওনার এসব পাগলামো, তাই না? পারবে তো সহ্য করতে? ওনার কষ্ট হবে খুব। ওনাকে বোঝার মতো তো আর কেউ নেই। ওনার সবটুকু জুড়ে যে শুধুমাত্র একটা নামই বিরাজমান। আরিয়া এই মুহূর্তে দুটানার মাঝে আছে। কি করবে মাথায় কিছুই যেন ঢুকছে না। মস্তিষ্কে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, সব কিছু জমে গিয়েছে। যদি থাকতে হয় এমন জেনেই লোকটার সাথেই থাকতে হবে, নয়তো অন্য অপশন বেছে নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারো না কারো ক্ষতিগ্রস্ত রক্তাক্ত আজ না হয় কাল, নয়তো সারা জীবন চলতেই থাকবে। কিন্তু এটা সহ্য করার ক্ষমতা যে তার নেই। এসব ভাবার মাঝেই আচমকা কেউ পাশ থেকে শক্ত হাতে আরিয়াকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির রাস্তায় ফেলে দেয়। আরিয়া বুঝেও উঠতে পারেনি কিছু, তবে সঙ্গে সঙ্গে সেই মানুষটির হাতখানা ধরে নিজেকে বাঁচাতে চেয়েছে, যেই মানুষটি তাকে এই মুহূর্তে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে ফেলে দিয়েছে। চেঁচিয়ে ওঠার মতো যেন পরিস্থিতি ছিল না। শুধু নিজেকে অচেতন মনে করে কি হয়েছে বোঝার চেষ্টা চালাতে চায়, যেটার সময়টাও পায়নি। তার আগেই সাদা রঙের একটি হাই এক্স কার তার উপর চালিয়ে কোথাও মুহূর্তেই হারিয়ে গেল। আকস্মিক বিষয়টা আশপাশের কেউ যেন খেয়ালই করেনি। পেছনের সবগুলো গাড়ি এই মুহূর্তে ব্রেক চেপে আছে। আশপাশে লোকজন দেখা মাত্রই দৌড়ে গিয়েছে সেখানে, যেখানে পড়ে আছে একটি অল্প বয়সী তরুণী রক্তাক্ত অবস্থায়। পুরো শরীরে লাল রক্তে রঞ্জিত। হলুদ ফর্সা চেহারাটায় এই রক্তগুলো সত্যি বেমানান হয়ে আছে। শুধু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘন কালো চোখের পাপড়িগুলো নিভু নিভু অবস্থায়।
বাম হাতটি এখনও বাড়িয়ে আছে, মনে হচ্ছে কারো হাত ধরে বাঁচার ইচ্ছে এখনও তার মধ্যে আছে। চারিদিকে লোকজনের শোরগোল ভেসে আসছে, কজন মহিলার আফসোসের বাণী ধ্বনি হচ্ছে। আয় আল্লাহ, এটা কি হয়ে গেল? এইটুকু মেয়েটা এভাবে নিজের জীবনটা দিয়ে দিল। বর্তমান পরিবারগুলো সত্যি অনৈতিক হয়ে পড়ে, চাপ সৃষ্টি করে সন্তানদের ওপর, কিন্তু তাই বলে নিজের সন্তানটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এসব খেয়ালও করবে না। এত ভিড়ের মাঝে তানভীর দূর থেকে দৌড়ে কোনো রকম আরিয়ার পাশে উপুর হয়ে বসে। তানভীর একটু আগের ঘটনা সবটাই খেয়াল করেছে। আরিয়াকে কিছুক্ষণ আগেই গাড়ি থেকে দেখতে পেয়ে এভাবে উদাসীন হয়ে হাঁটতে দেখে গাড়ি নিয়ে এদিকেই আসছিল, কিন্তু হঠাৎ পাশ থেকে ওই আবির নামের ছেলেটা এমন একটা কাজ করে বসবে সেটা তো জানা ছিল না ওর। স্যার তো বলেছিল শামিরা ম্যাম কিংবা আয়েশ স্যারের সাথে এর সমস্যা, আর কার্তিকের সাথে স্যারের শত্রুতা। তবে ওই গাড়িতে নিশ্চিত ওই কার্তিক ছিল। আবির এই কার্তিকের সাথে কখন হাত মিলালো সেটা তো স্যার বলেনি। তানভীরের 1 মিনিটও লাগেনি এর হিসাব মিলাতে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হতেই সব জায়গায় জ্যামে পড়ে যায়, তাই গাড়ি ওখানে রেখেই চলে আসে। আরিয়া তানভীরের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। পাশ থেকে মহিলাটি বলল, আপনার কিছু হয় নাকি? বোন হয়? এভাবে কিভাবে আপনারা একা ছেড়ে দিতে পারেন? কি করছেন আপনারা যে মেয়েটা নিজে আত্মহত্যা পথ বেছে নিল? তানভীর কথা বাড়ায় না, হাতের ফোনটা নিয়ে প্রথমেই অ্যাম্বুলেন্স ফোন দিল, তারপর আফরানকে কল দিয়ে কি বলবে তার এইটুকু জানা নেই, তবে খুব বিচলিত গলায় বলল, স্যার ভাবি। এইটুকু বলে আরও কয়েকবার শ্বাস ফেলে আবারও বলল। স্যার আমি কফি হাউসের পেছনে মেন রোডে আছি, প্লিজ আপনি। ওপাশ থেকে আওয়াজ আসতেই তানভীর কেঁপে ওঠে। আফরানের কাছে এই খবর আরও আগেই চলে গিয়েছে, কিভাবে সম্ভব? মিনিট 5 হবে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। তানভীর কিছু বলবে তার আগেই কল কেটে গিয়েছে। আর সময় নিল না তানভীর, অ্যাম্বুলেন্স আসতে অনেক সময়, আর আফরান আসতে কমপক্ষে আরও 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তাই আর না ভেবেই আরিয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিচের গাড়িতে বসায়। ততক্ষণে আরিয়ার জ্ঞান হারিয়েছে। তানভীরের সাদা কোটখানা লাল রক্তে মিশ্রিত হয়ে 8খানা হয়ে আছে। আজ সত্যি তানভীরের নিজের কাছে খারাপ লাগছে ভিন্ন রকম। সেখানে তার স্যার কিভাবে সহ্য করবে? কি হতে চলেছে আগামীতে? তানভীর পাশ থেকে বারবার আরিয়ার চেহারায় তাকাচ্ছে, শ্বাস পড়ছে কিনা বারবার চেক করে যাচ্ছে। এইটুকু শরীর থেকে এত রক্তপাত হয়ে যাচ্ছে, বাঁচবে তো? তানভীরের মনে এই প্রশ্নটা বারবার দোলা দিয়ে যাচ্ছে। হসপিটালে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ভর্তি আছে আরিয়া। অবশ্য অ্যাক্সিডেন্ট কেস বলে ডক্টর প্রথমে ভর্তি করাতে চায়নি, কিন্তু তানভীর নিজের পরিচয়টা ক্লিয়ার করে দেয়াতে ডক্টর ভয়ে বাধ্য হয়েছে নিতে। আফরানকে হসপিটালের নামটা বলার জন্য কল দেয় বার কয়েক, কিন্তু আফরান কলটাও ধরেনি। তাই ভেবেছে হয়তো স্যারের জানা হয়ে গেছে এতক্ষণে। ফর্ম পূরণ করে ঠিক ভাইয়ের জায়গাটাতে নিজের সাইনটা বসায় তানভীর। আজ মনে হচ্ছে যেন সত্যি আরিয়ার ভাই সে, সবটা দায়িত্ব তার উপর। আরিয়াকে বাঁচাতে হবে, নয়তো এই সিগনেচারটুকু বৃথা যাবে। তানভীর বাহিরে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। হঠাৎ মনে হলো একবার বাড়িতে জানানো উচিত সবাইকে, তাই আয়ুষের নাম্বারটায় ফোন করলো, কিন্তু রিং হয়ে গেল, রিসিভ করলো না। হয়তো বিজি আছে, তাই জাফর সাহেবের নাম্বারে কল দিল, সেটাও রিং হলো ঠিক, কিন্তু রিসিভ হলো না। বার কয়েক রিং হওয়ার পরেও কেউ কল ধরলো না। ভেতরে এখন আবার আরেক রকম খটকা কাজ করলো। কার্তিক আবার গাড়ি অবধি চলে যায়নি তো? ওহ শিট। কথাটা ভাবতেই কাউকে কল দিয়ে বলল জলদি চৌধুরী বাড়িতে গিয়ে একবার দেখতে সব ঠিক আছে কিনা। পুরো হাত পায়ে রক্তের ছুপ ছুপ হয়ে আছে, মাথার ছোট চুলগুলো এলোদেশে পরিণত হয়েছে এতক্ষণে। কিন্তু ক্লান্ত হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসলো আফরান। সামনেই ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত 6টা লাশ ফ্লোরে পড়ে আছে। জায়গাটা আর কোথাও না, চৌধুরী বাড়ির হল রুমে। কার্তিক তার ছেলে পুলে পাঠিয়েছিল পুরো ফ্যামিলিটা যেন রক্তে বিভোর করে দিয়ে রক্তসহ ছবিগুলো তার কাছে পাঠায়। আফরানকে আরিয়ার খবরটা কার্তিকই দিয়েছিল। খবর পাওয়া মাত্রই সে মুহূর্তে হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু তানভীরের কল পাওয়ার পরই আফরানের বিচক্ষণ বুদ্ধি মাথায় জেঁকে বলল, কার্তিক আরিয়ার কথা নিজে জানিয়েছে। এর মানেটা ঠিক উল্টো হবে, যেন সে হসপিটালে যায়
আর ওদিকে বাড়িতে নিশ্চিন্ত ঢুকে পড়বে। আফরান তো একটু আগে সিদ্ধান্ত নিয়েছিল আজকালের মধ্যেই ওই কার্তিকের দেশে আসার স্বাদ মিটিয়ে দেবে, কিন্তু এই কার্তিক তো আগেই নিজের প্ল্যান সাকসেস চাচ্ছে। কথাটা ভাবতেই গাড়ির সিটে এক হাতে বাড়ি মেরে গাড়ি ঘোড়ায় নিজের বাড়ির দিকে। তানভীর যে এদিকটা বুঝে নেবে সেটা তা জানা আছে। যেমন ভাবা তেমন কাজ। গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে বাড়িতে আধ ঘন্টার মাঝে পৌঁছে যায়। গিয়ে মনে হয় সামান্য হলেও সময় দেরি করে ফেলেছে। জাফর সাহেবের আয়ুষ এমনকি খলিল সাহেব বাড়ির প্রত্যেকটা সার্ভেন্টকেও আটকে রেখেছে। একজন সার্ভেন্ট সহ গেটের দারোয়ানকে প্রাণে মেরে দিয়েছে। হয়তো আরেকটু দেরি করলেই এর চেয়ে বেশি কিছু হয়ে যেত। চুপচাপ এসে কথা না বলে নিজের পকেট থেকে ছোট ছুরিটা নিয়ে আস্তে করে এগিয়ে গিয়ে জাফর সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, শরীর থেকে হাত ছড়া। কোথা থেকে এসে বললি? ওদিকে তো তোর প্রেয়সীর অবস্থা প্রায় শেষ, এতক্ষণে নিশ্চিত প্রাণটা উপরে চলে গেছে। তা আমরা তো জানতাম ফ্যামিলি থেকেও তোর ওটার দুর্বলতা বেশি, নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর? আর একটা শব্দ বেরোতে দিল না মুখ থেকে। সোজা হাতের ছুরিটা দিয়ে লোকটার গলায় আগ টানে। মুহূর্তে কণ্ঠনালী কেটে গিয়ে রক্ত বয়ে যায় নিচে। নিঃশ্বাসটা যেতেও যেন মিনিট সময় নিল না, হেলে পড়ে নিচে। জাফর সাহেব সব সময়ের মতোই শান্ত স্বভাবের, তবে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন জীবনটা হারিয়ে ফেলবে, তাই বেশ ভয় পেয়েছিল। এই মুহূর্তে মনে হচ্ছে লোকগুলোর হাতে মৃত্যু হয় ভালো ছিল। এমন সন্তানের বাবা পরিচয় দেওয়ার চেয়ে না থাকাই ভালো হইতো। শরীর থরথর করে কাঁপছে সবার মৃত্যুর ভয়ে, নয় আফরানের নিজ হাতে লোকগুলোকে কিভাবে একের পর এক মেরে যাচ্ছে সেটাও এখানের সবাই চোখ খুলে দেখে যাচ্ছে। সবাই জানে আফরান এসবে অভ্যস্ত, কিন্তু সেটা যে এভাবে কোনো দ্বিধা ছাড়াই এভাবে মানুষ মারতে পারে জানা ছিল না। 6টা খুন করে প্রায় ক্লান্ত হয়ে সোফায় বসে। নিজের হাতেও আঘাত লেগেছে। কার্তিকের পাঠানো আর একটা লোকও বেঁচে নেই। আয়েশ দৌড়ে এগিয়ে এসে প্রথমে আফরানের কেটে যাওয়া হাতটায় ছুঁতে চায়, কিন্তু আফরান হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। তার এখন কিছুতেই রেস্ট নেওয়ার সময় নয়, তাই আবারও বাড়ি থেকে বের হয়ে যেতে নেয়। পেছন থেকে জাফর সাহেবের কথায় দাঁড়িয়ে যায়। দেখলে তো হয়েছে, আর কত? আজ আমাদের ছি অবস্থায় জন্য দায়ী কে? কার সাথে শত্রুতা এদের? আমাদের কারো তো এমন কোনো পার্সোনাল শত্রু নেই। এসব তোমার বিরোধী লোক, তাই না? আর তখন ছেলেটা কী বলল? আরিয়া মামুনির কি হয়েছে সত্যি করে বলো তো। মেরে দিয়েছে? কিন্তু ও তোমার কাছে গিয়েছিল সকালে, তাই না? আফরান একটু অবাক হয়ে ঘুরে তাকায়। জাফর সাহেব তার কথা চালিয়ে গেল। মেয়েটা কতটা শখ করে তোমার কাছে গিয়েছিল সে কথায় তুমি একা ফিরে এলে কেন? অবশ্যই তাকে কিছু করেছ। এরা তখন তো এটাই বললো, তাই না? এসব কিছুর জন্য কে দায়ী? আর কত হাত চালাবে? কতজনকে এমনভাবে থামাবে? যতদিন এগুবে জীবনের সমস্যাটা বাড়তে থাকবে। তুমি কি ততদিন অবধি মানুষগুলো এভাবে খুন করতে থাকবে? মেয়েটার জানটুকু কতদিন রক্ষা করতে পারবে? তোমার জন্য তো বারবার কাল হয়ে আসছে, আর জীবনটা এইটুকু বুঝতে তোমার সময় এত লেগেছে। এবার অন্তত ছাড়ো এসব। আর যদি আমার মামুনির সত্যি কিছু হয়ে যায়, তবে নিজেকে বাদ দিলাম। তোমার অবস্থাটা আমি কল্পনা করেছি আফরান। আমার জন্য নয়, তোমার জন্য হলেও এসব ছাড়তে পারো না? মেয়েটাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? দয়া করে এটুকু তো বুঝো আফরান। আফরান মুখ ফিরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আই আন্ডারস্ট্যান্ড। আজকের পর ভেবে দেখব, বাট আজকের জন্য। এইটুকু বলে থেমে যায় আফরান। তানবীরের পাঠানো লোকটা এসে বাড়ি ভর্তি খুন দেখে বুঝতে সময় নিল না কি হয়েছে এখানে, তাই আরও কয়েকজন ডেকে নিয়ে লাশগুলো সরিয়ে বাড়ি পরিষ্কার করে দিয়েছে। আরিয়ার খবরটাও জানিয়েছে। খবর জানা মাত্রই কেউ 1 মিনিটও দেরি করল না। জলদি করে গাড়ি নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। এত পরিমাণ রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে যে 2 বা 3 ব্যাগ রক্ত এখনও অবধি লেগেছে। সামিরা প্রেমা সহ এখানে উপস্থিত হয়েছে সবার সাথে। বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছে। ডক্টর কতবার বের হচ্ছে ততবার নানা প্রশ্ন করছে এক একজন, কিন্তু সবচেয়ে আশ্চর্য করছে যে বিষয়টা সেটা হলো আফরান এখনও একটি বারের জন্য কল দেয়নি হসপিটালে। আসা তো দূরের কথা। আমাদের সমাজে এমন কিছু লোক থাকে যারা সবার চেয়ে ভিন্ন।
আসলে এদেরকে মানুষের কাতারে দাঁড় করাতেও অনেকটা ভাবতে হয়, মুসলিম কিংবা অমুসলিম অথবা নাস্তিক, মোট কথা সব রকমের মানুষের মাঝেই আরও কিছু ভিন্ন মানুষ থাকে বিকৃত মস্তিষ্কের, যারা স্বাভাবিক আচরণ করে না, যাদের পেশা অথবা লোভ শুধুমাত্র তাদের মস্তিষ্কটাকে এমনভাবে ঘায়েল করে থাকে যা তারা সাধারণত খাদ্যে স্বাদ উপভোগ করে না, মানুষের গোস্ততেই তাদের রুহের শান্তি মেলে। এই মুহূর্তে আফরানের ঠিক ডান পাশে বসে আছে এই বিকৃত মস্তিষ্কের একজন অদম্য মানুষ। তার হাত পা দুটো বেঁধে রাখা হয়েছে, লোভনীয় দৃষ্টি ফেলে রেখেছে কড়াইতে মাংস কষা হচ্ছে সেটাই। আফরান হাতের ছুরিটা নিয়ে তৃতীয়বারের মতো কার্তিকের পায়ের উপরের অংশটাতে আবারও ছুরি ফলা বসিয়ে কিছু অংশ কেটে ফেলতেই পাশ থেকে কেউ একজন সেটা একবার পানিতে ধুয়ে আবারও আফরানের সামনে রাখে। আফরান সেটা হাতের ছুরিটা দিয়ে একসাথেই কুচি কুচি করতে থাকে। শেষ হতেই সেটা কড়াইতে রান্নার জন্য দেয়া হচ্ছে। কার্তিক প্রায় ঘণ্টাখানেক আগে জ্ঞান হারায়, এখনও জ্ঞান ফেরার নাম গন্ধ নেই। মুখে হাসি জমা রেখে আবার বাম পাশে আবিরের দিকে তাকায়। আফরানকে এই মুহূর্তে বোঝার কোনো উপায় নেই, তবে সে যে কতটা উন্মাদ হয়ে আছে এই প্রমাণ আবারও দিচ্ছে। তানভীর পাশেই বড় বড় চোখে ভীত হয়ে তাকিয়ে আছে, তবে আফরানের অবস্থাটা সে বুঝতেছে না। যার হাত থেকে সামান্য রক্তপাত হওয়ার কারণে দুজন মানুষকে তিলে তিলে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়ে মারতে পারে, সেখানে আজ তো এরা দুজন সহসা ডিরেক্ট মেরে ফেলার সীমা অবধি চলে গিয়েছে। এখনও তো নিশ্চিত না আরিয়া বাঁচবে কিনা, তাহলে এদের ফলটা এরা ভোগ করছেই, এটা তো হওয়ারই ছিল। কিন্তু এ সময়ের মধ্যে এই লোকটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে সেটাই তানভীরের অজানা। কিভাবে তাকিয়ে আছে ওই কড়াইতে, দেখলেই তানভীরের বমি বাজছে। কথাটা ভেবেই নাক সিটকায় তানভীর, দুহাতে মুখের ওপর ধরে রেখেছে। বাংলোটা একদম গোরস্থানে পরিণত হয়ে গিয়েছে, বাজে গন্ধ চারিদিকে। তানভীরের অবস্থা আফরান খেয়াল করে বলল, আমার বউয়ের কী অবস্থা এখন? ডক্টরকে ফোন কর ফার্স্ট। যদি কিছু হয়েছে নিজের অবস্থানটা বলছে না। আমার অফিসে আমার বউ আমাকে দেখতে এসেছে, সেটা আমাকে জানানো হয়নি। এর ফলটা তোর জানানোর কথা ছিল, তাই না? নিশ্চিত আয়ুষ আসার পর বয়স ছিল, তাই না? হ্যাঁ রাইট? তানভীর কাপা গলায় উত্তর দেয়, জি স্যার, আসলে ম্যাম নিষেধ। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করতে এসে নিজের সারপ্রাইজ হয়ে বেরিয়ে গেছে, তাই তো? আফরানার কথা বাড়ায় না, তানভীরের দিকে তাকিয়েই ধারালো ছুরিটা আবিরের ঠিক পেটের ভিতর ঢুকিয়ে আবার তুলে নেয়। তারপর আবার একই জায়গাতে আঘাত করে, তারপর জায়গা চেঞ্জ করে এবার বুকের উপর বসায় ছুরিটায়। এবার বুকের এপাশ চিরে পিঠ দিয়ে বেরোয়। আবিরের চিৎকার ধ্বনি না হওয়ার কারণ কার্তিকের অবস্থা দেখে আরও আগেই জ্ঞান হারায়। একটা মানুষ কতটা পাগল হলে এমন করতে পারে? এ তো পাগল নয়, সাইকোও নয়, এটাকে জানোয়ার বলেও কম হবে। তার ওই চরিত্রের পেছনে যে এই বাংলোটাই একমাত্র তার আসল রূপী হওয়ার প্রমাণ বহন করে। এই বাংলোর ব্যাপারে কখনো কেউ কি জানবে? হয়তো না। এমন এক জায়গায় একা নির্মিত, যেখানে না আছে কোনো মানুষের চলাচল, শুধু আসে চারিদিকে জন্তু জানোয়ারের হালকা বিষম খাওয়া আওয়াজ চিহ্ন। কেটে গেছে মাস তিনেক, সব কিছুরই যেন আলাদা কিছু পরিবর্তন হয়েছে এই অল্প সময়ে। বলতে গেলে চাকচিক্যের আড়ালে ঢেকে গিয়েছে কিছু অন্ধকারাচ্ছন্ন অতীত, শুধুমাত্র আরিয়ার কারণে। তাকে সুস্থ করতে আফরানের মাঝে পরিবর্তন এসেছে অনেকটা বললে ভুল হবে। সবার নজরে অফিসের কালো টাকা ছাড়া খুন খারাপিতে আফরান এখন লিপ্ত হয় না। মারামারি কাটাকাটি এসব নেই, সবার সাথে তাল মিলিয়ে চলে, পরিবার সঙ্গ মিলিয়ে চলে ঠিক স্বাভাবিক একজন মানুষের মতো, শুধুমাত্র আরিয়াকে খুশি করতে। আরিয়া বিব্রত হবে এমন কিছুই আফরান করে না, সব কিছু থেকে ঢাকা দিয়ে দিয়েছে আরিয়ার কারণে শুধুমাত্র। কিন্তু আদৌ এটা সত্যি তো? নাকি শুধুমাত্র আরিয়াকে সুস্থ করতে, নাকি আরিয়ার মাঝ থেকে ভয় কাটাতে নিজের পরিবর্তন? একটু আগেই যখন সামিরার মা হওয়ার সুসংবাদটা ডক্টর দিয়েছেন, জাফর সাহেব খুশিতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। বিষয়টা এখনও আয়েশকে জানানো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরবে হয়তো, কারণ এই সন্ধ্যাবেলায় বাড়ির সবাই নিয়ম করে বাড়ি ফিরে। এটা এখন চৌধুরী বাড়ির নিয়লোক, এটাই তো পরিবর্তনের কয়েক ধাপ সামনে নিয়ে এসেছে। আফরান পর্যন্ত সেই মুহূর্তে এক সময় বাড়ি ফিরে,
তবে সেটা শুধুমাত্র তার বউয়ের কারণে। সারাদিন যখনই ঘুম শেষ হয় আরিয়ার, তখন থেকে ফোন করে আফরানেরকে সাথে কথা বলে। আফরানও সেমভাবে বউয়ের ফোনের অপেক্ষায় থাকে। তবে সন্ধ্যার পর বাহিরে থাকলে আরিয়া মুখ ফুলিয়ে বসে থাকে, তাই অতিরিক্ত কাজের চাপ ছাড়া সেও বাহিরে থাকে না। কিছুক্ষণ আগে সামিরা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সবার মুখেই ভয়ের ছাপ ছিল। কাজের মহিলা কি যেন ভেবে সামিরার চোখ জোড়া একবার একটু করে দেখে নিয়ে বলল, এইটা তো খুশির খবর সাহেব, ম্যাডামের কোলজুড়ে একখান বাচ্চা আসবো সাহেব। সালেহার কথাটা কেউ বিশ্বাস করেনি। জাফর তাই ডাক্তার ডেকে এনেছে, কিন্তু ডাক্তারও একই সুসংবাদ দিয়েছে। কথাটা শুনে জাফর সাহেব খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছেন। এদিকে আরিয়ার মুখখানা অন্ধকার হয়ে আছে। তারও তো কতদিনের ইচ্ছে ছিল একটা ফুটফুটে বাবু নিয়ে আসবে এই বাড়িতে, কিন্তু তার বরটা বারবার কী সব বুঝিয়ে দেয় কথা কাটিয়ে। এখন তো তার লজ্জা করবে, তাই না? বড় বউ হয়েও তার আগে কেন বাবু আসলো না এই পেটে? ভেতরের কথাগুলো চট করে প্রকাশ করে জাফর সাহেবকে বলে বসল, এই যে আমার চাচা যান কিংবা বাবা যাই হন, আমাকে কিন্তু কথা শোনাতে পারবেন না, ঠিক আছে? আমি আপনার ছেলেকে অনেকবার বলেছি আমার বাবু লাগবে, সে আমার কথা মোটেও শোনে না। আমি নাকি অসুস্থ এই কথাটা বলে বারবার এড়িয়ে যায়। তা আমি বোঝাতেই পারি না আমি একদম সুস্থ আছি। আপনি বলুন আমাকে কোন দিক থেকে অসুস্থ মনে হয়? খেতে পারি, দিব্যে হাঁটতে পারি ঠিক মতো, সুস্থ, একটু মাথাটা মাঝে মাঝে ঝঞ্ঝা লাগে, কিন্তু এটা তো তেমন কোনো সমস্যা না, তাই না? জাফর সাহেব স্তব্ধ হয় আরিয়ার কথায়। কিভাবে বোঝাবে তার ব্রেনে যে এখনও সমস্যাটা শেষ হয়নি? কমপক্ষে বছর সময় নেবে স্মৃতিশক্তি সবটা ফিরতে, অথবা ফুললি সুস্থ হতে। সেদিন যেভাবে আঘাত পেয়েছিল, বেঁচে উঠেছে সেটাই তো অনেক। সপ্তাহখানেক জ্ঞানই তো ফেরেনি। কত হাজার দোয়া করেছে সবাই, কত মানুষের দোয়া বিফলে যায়নি, জ্ঞান ফিরেছিল ও সেদিন, তবুও তো অসুস্থতা কাটেনি এখনও। আবার তার থেকে এখন বাচ্চার আশা করবে কেন? কথাই বা কেন শোনাবে? কিন্তু আরুকে তো সেটা বোঝানো যাবে না। এই পর্যন্ত এসে আফরানের কথা মতো যেভাবে শিখিয়েছে সেভাবেই সবার সাথে মিশেছে। আফরানের যত্ন, আফরানের স্নেহ, তাই তো আরুকে তার দিকে আকৃষ্ট করেছে। নিজের মা বাবাকেও তো ঠিকভাবে চেনে না এখনও। কিছুদিন আগেই তো দেখতে এসেছিল মেয়েকে, দুদিন থেকে আবার চলে গিয়েছে। তবে রহিমা বেগমের অবস্থাটা আগের থেকে অনেকটা ভালো আছে, এখন সেটাই শুক্রিয়া। কি হলো, কি ভাবছেন আপনি? জাফর সাহেব আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো মামুনি, আমার কিন্তু এখন একটা নাতি লাগবে, তারপর বড় হলে আরেকটা লাগবে। এখন লাগবে না, বুঝেছো? নয়তো দেখা যাবে একজনকে আদর করতে গেলে অন্যজনের আদর কমে যাবে। কিন্তু আমি মোটেও একজনকে আদর কম দিতে চাই না, বুঝেছো? সেটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু দরজার সামনে থেকে আফরান কোট হাতে দাঁড়িয়ে বলল। কিসের কথা হচ্ছে এখানে? আফরানকে দেখা মাত্র দৌড়ে গিয়ে এক লাফে কোলে উঠে গালে চুমু বসিয়ে দেয়। টাল সামলাতে না পেরে আফরান দুকদম পিছিয়ে চলে যায়। দু হাতে আরিয়া যেন পড়ে না যায়, তাই কোমর আঁকড়ে ধরে। ইদানিং বউটা এমন হঠাৎ হঠাৎ করেই আহ্লাদি গলায় অনেক কিছু আবদার করে, যেমন চকলেট চাই, দুপুরে চলে আসবেন আজ, আজ অফিস যাবেন না, বাবু চাই আমার। কিন্তু তাই বলে এমন করে সবার সামনে তো কখনো কোলে উঠিয়ে চুমু বসায়নি, তাই নিজেকে আনকমফোর্টেবল ফিল করে বলল, কি হয়েছে? এমন করছে কেন? কাউকে কি চোখে দেখো না? কতবার বলেছে সবার সামনে এমন করবে না, পার্সোনাল রুমে যা ইচ্ছে করবে। দেখুন না, সামিরার বাবু হবে ডক্টর বলল, আমারও বাবু চাই, কিন্তু বাবা বলছে এখন নাকি একটাই বাবু লাগবে। আরিয়ার কথা শুনে আফরান কাশতে শুরু করে। জাফরের দিকে তাকায়। সকল কাজের লোকদের দৃষ্টি সেদিকেই তাকিয়ে ডাগর ডাগর দৃষ্টিতে। এর মধ্যে আয়েশ ভেতরে ঢুকে বলল, ভাই, তুই কি বউ নিয়ে এভাবে পার্সোনাল রুমে বসে থাকিস? আয়েশের কথায় আফরান কপাল কুঁচকে বলল, তা কে বউ নিয়ে বসে থাকে সেটা তো প্রমাণ হয়েই গেল। কি বলতে চাইছিস? দূর থেকে সালেহা কাজের মহিলা বলল, ছোট স্যার, আপনি তো বাবা হতে যাচ্ছেন, ম্যাডামের ঘরে বাচ্চা হইব, ডক্টর কইল। কথাটা আয়েশের কান অবধি যেতেই ডান হাত গোল করে মুখের সামনে নিয়ে কাশতে কাশতে আফরানের দিকে তাকিয়ে প্রশ্নযুক্ত কপাল করল, যার অর্থ এটা সত্যি। আফরান এবার ঠোঁটের কোণে হাসি টেনে আয়েশের কানের কাছে মাথা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই, বরফের আগে কাজ চালিয়ে গিয়েছিল, বুঝতে পারছিস বিষয়টা?
বাবার সামনে তোর ইজ্জতের দফা রফা না চাইলে চুপ থাক। আয়ুষ এবার আরো জোরে জোরে কাশতে শুরু করে। জাফরের বুঝতে বাকি নেই, দুই ভাই নিশ্চিত উল্টাপাল্টা কিছু নিয়ে কথা বলছে, তাই নিজেকে জায়গা থেকে সরিয়ে নিয়ে বের হতে হতে বলল, আজ আমি নিজে মিষ্টি নিয়ে আসছি, বুঝলে? আর বাড়িতে কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থা করবে 2-1 দিনের মধ্যে। জাফর বের হওয়ার সাথে সাথে আয়ুষ কাঁধ থেকে ঝুলন্ত ব্যাগটা খুলে নিয়ে দৌড়ে সামিরার কাছে যায়, কিন্তু সামিরা এখনও সেন্সলেস হয়ে আছে দেখে কপাল কুঁচকে বলল, ঘুমিয়ে আসে। শরীর দুর্বলতার কারণে একটু জ্ঞান হারাইছে, মনে হয় আবার ঠিক হইয়া যাইব, তবে এখন যত্ন নিতে হইব বেশি কইরা। আয়ুষ একটু বিচলিত হয়ে সামিরার দিকে তাকায়। পরনে রানী গোলাপি শাড়ি, আঁচলটা ফ্লোরে পড়ে আছে, মনে হলো যেন আবারও নতুন করে ক্রাশ লিস্টে ফেলো এই মেয়েকে। নিজের বইয়ের উপর এত বারবার করে কেউ ক্রাশ খায় তার জানা ছিল না। আফরান আরিয়াকে এভাবে কোলে নিয়ে আসতে আসতে বলল, তা ভাই, তোর তো দেখছি বিয়ের পর সব লজ্জা শরম হাওয়া হয়ে গেছে। তুই তো বলেছিলে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবে, এখন তো দেখছি উল্টো হবে মনে হয়। কথাটা বলে শব্দ করে হাসলো আফরান। সার্ভেন্টরা সালেহা সহ সবাই জায়গা ছাড়ে, কারণ এই দুই কথা শুরু করলে যে অন্য কারো দিকে তাকায় না তাদের এতদিনে জানা হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলে বেড়ায়। একদম বাজে কথা বলবি না, ওকে? আমি কিন্তু এখনই চাইনি। আয়েশের কথা শেষ করতে না দিয়ে আফরান বলল, তা না চাইতো। ও আফরান, বাজে কথা বন্ধ করবি? এমনিতেও সেন্স নেই, কেমন যেন ভয় লাগছে। আফরান এবার সিরিয়াস হয়ে বলল। ও ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সিঁড়ির মধ্যে আরিয়া নামতে চাইল, কিন্তু এবার আফরান নিজেই এভাবে রাখলো, কারণ এই মুহূর্তে বউকে আর নামাতে চায় না কষ্ট করে। এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার দরকার কি? রমি এসে দরজাটা চাপিয়ে দিয়ে বলল, অমন করে সবার সামনে আর কখনো চুমুক হবে না, ওকে? খেলাম কোথায়, আমি তো দিলাম। আরিয়ার কথায় আফরান মৃদু হেসে বলল, ও, আসলে আমার ভুল হয়েছে। কিন্তু আমার এইটুকু বলতে আরিয়াকে কোল থেকে নামিয়ে খাটের উপর দাঁড় করিয়ে বলল, আমাকে ফ্রেশ হতে দিবে না? ওকে। আফরানের দাঁড়িয়ে না থেকে হাত থেকে কোটটা রেখে ওয়াশরুমে ঢুকে যায়। বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছে, উপস্থিত সকলেই পরিচিত। সামিরার মা বাবা যদিও আসতে চায়নি, শুধুমাত্র মেয়ের দিকে তাকিয়ে এসেছে, নয়তো যে বাড়ির ছেলে হাতে নিজের ছেলের জীবন দিতে হয়েছে সেটা জানার পর কে সেই বাড়িতে আসতে চাইবে? যদিও এখন আফরান আগের মতো নেই বলে সবাই জানে, কোনো খুন খারাপের নিউজ নেই, তবে আজমল সাহেব কিছুদিন আগেও তানভীরের গাড়িতে একজনকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছে। আর তানভীর আফরানের এক কথার এদিক সেদিক করে না, সেটা ভালো করেই জানা। মানুষ কখনো নিজের অভ্যাস চেঞ্জ করে না, হয়তো আড়ালে নয়তো মুখোশ পরে সে তার কাজেই চলমান থাকে। সাদেক প্রেমারাও এসেছে আজ। আরিয়ার জ্ঞান ফেরার পর আর আশা হয়নি, তবে সামিরার সাথে কথা হয় সে তো রোজই হয়। প্রেমাও এক্সাম শেষ করেছে, এত কিছুর মধ্যে নিজের সব কিছু ঠিক হয়েছে, সেটাই আর কাছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। সাদিকের মতো একজন সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারীকে পেয়ে সে সত্যি গর্বিত। তাছাড়া সাদিকের মা তার নিজের মায়ের মতোই আচরণ করে, কখনো ধমকিয়ে কথা বলেনি আজ অবধি। আর তাছাড়া প্রেমাও এমন কোনো কাজ করেনি যেটা অপছন্দ হবে। পাশে এতগুলো গিফট নিয়ে বসে আছে সামিরা, লজ্জায় যেন মরে মরে অবস্থা তার। পাশে প্রেমা বসে একটু পর পর আরও বেশি লজ্জায় ফেলছে। দূর থেকে আয়ুষ যেমন সবার দিকে নজর রাখছে, তেমনি সামিরার দিকেও আর চোখে শতবার চেয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বউকে দেখা মিস করছে না। সামু, তোর যদি দুটি একসাথে হয় আমাকে একটা দিস। প্রেমার কথাটা কানে আসতেই সামিরার মুখখানা লাল হয়ে আসলো। প্রেমা ঠোঁট কামড়ে হাসি সংযত করল। এমন সময় এখানে আয়ুষ এসে বলল, তা ম্যাম, সাদেব সাহেব আর আপনারটার অপেক্ষায় কিন্তু আছি। আমার বউকে তখন থেকে দেখছি লজ্জায় একদম লাল বানিয়ে দিচ্ছেন। আয়ুষ যে এখন এখানে এসে এমন একটা কথা বলবে সেটা প্রেমা জানতো নাকি? জানলে কি আর সামিরাকে এসব বলতো? এখন যে তার নিজেরও মাটির নিচে গিয়ে নিজের লজ্জা মাখা চেহারাটা ডাকতে ইচ্ছে হচ্ছে। প্রেমাকে এমন কাচামাচো করতে দেখে সাদেক এগিয়ে এসে বলল, আয়ুষ, কি বলছিস রে ওকে? আয়ুষ হক চকিয়ে উঠে বলল,
সেটাই তো, আমি আবার কি বললাম? সামিরা পাশ থেকে হেসে উঠল হালকা আওয়াজে। নিশ্চয়ই এ আমার প্রেমাকে ফালতু কথা বলেছে। দেখ ভাই, আগে বাবা হওয়ার সংবাদ দিয়ে একদম ফার্স্ট ভাবিস না, ওকে? তোর তো একটু লজ্জা থাকা উচিত ছিল, বড় ভাইয়ের আগেই কাজ। সাদেকের দুষ্ট গলার কথাটা আয়ুষ বুঝতে পারলেও একটু শরম আয়ুষকেও ছুঁয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। সাদেকের পেটে বাম হাতে হালকাভাবে একটা ঘুষি মেরে বলল। একদম বাজে কথা বলবি না, ওকে? সাদেকও ঢং করে পেটের উপর হাত রেখে ওহ শব্দ করল। পাশে সামিরা প্রেমা দুজনেই হাসল। দূর থেকে জাফর সাহেব আয়েশকে ডাকলে সে কথা ছেড়ে বাবার কাছে চলে যায়। সাদেক প্রেমাকে উদ্দেশ্য করে বলল। একটু আসবি, কথা ছিল খানিকটা। প্রেমা সামিরার দিকে তাকায়। সামিরা হেসে বলল। কি হলো? আরে রে, গো ইয়ার, আগে হাজব্যান্ড, ওকে? প্রেমা মুচকি হেসে উঠে দাঁড়ায়। ওপরে এসে একটু দরকার ছিল। সামিরার দিকে তাকিয়ে বলল। ডোন্ট মাইন্ড প্লিজ। সামিরা কি বলবে জানা নেই, তবে সে একটু হাঁসফাঁস শুরু করে। সাদেক স্মিত হেসে জায়গা ছাড়ে। উপরে আসতেই আকস্মিক সাদেক দরজা আটকিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল। একটু ফ্রেশ হবো আর কি, তোয়ালেটা একটু খুঁজে দিও তো। প্রেমা কথা মতো কভার্ট খুলে তোয়ালেটা খুঁজতে লাগলো, কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে বলল। আমরা কি সবসময়ের জন্য ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না? সবসময় তো সবার সাথে ঠিক করে কথা বলো। আমার সাথে কথা বলার সময় এত লজ্জা পাও কেন প্রেমা? তখন আমার মনে হয় তোমার হয়তো আমার সাথে কথা বলতে খারাপ লাগে বা কমফোর্ট ফিল করো না, তাই আমিও আগ বাড়িয়ে কথা বলি না। আমি চাই তুমি নিশ্চিন্তে আমার সাথে কথা বলো। প্রেমা এভাবেই স্মিত হেসে উত্তর করল। আমি কখনো নিষেধ করেছি? তাহলে দূরে দূরে কেন থাকো? চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো কেন? কথা বলতেও তো পারো। আমি কথা বলবো। কি বলবো বলে দিন। আপনি বললে আমি চুপ থাকি কখনো? সাদেক কি উত্তর দেবে জানা নেই, তবে এই মুহূর্তে মেয়েটাকে এভাবে ধরে থাকতে ইচ্ছে করছে। বউ হওয়ার পরেও এভাবে কখনো ধরেনি, আনিজি লাগবে ভেবে। তবে আজ কেন যেন ইচ্ছে হলো। প্রেমার কাছে নিজের থুতনি রেখে পাশ থেকে হালকা শব্দে গালে চুমু বসিয়ে দেয়। প্রেমা আবারও স্মিত হাসে। দুহাতে নিজের কোমর জড়িয়ে ধরে রাখা হাত দুটোতে প্রেমাকে শক্ত করে ধরে আছে। আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেবে? হঠাৎ সাদেকের মুখে লাগামহীন কথায় প্রেমা ভরকায়। বলো। কোমর থেকে হাত ছাড়িয়ে সামনের দিকে ফিরে একবার সাদেকের দিকে তাকিয়ে লজ্জা মুখ নিয়ে জড়িয়ে ধরে। সাদেক এই নীরবতার কারণ বোঝে যায়। শক্ত করে নিজেও চেপে ধরে প্রেমাকে। চুলের উপরে চুমু বসিয়ে স্মিত হাসে। আরিয়াকে দুপুরে খাবারের শেষে ওষুধ খাইয়েছিল। প্রচুর পাওয়ারি ট্যাবলেট হওয়ার কারণে সবসময় আরিয়া দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে বার করে। আজকের এই দিনেও তাই হয়েছে, তবে সন্ধ্যার আগেই ঘুম ভেঙেছে। গোসল সেরে দরজা থেকে বের হতেই নিচে এত লোকজন দেখে সকালের কথা মনে পড়ল। ও, এই কারণে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওকে ডাকলো না কেন? কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল। পাশে থেকে প্রেমা এদিক দিয়ে নিচে যাচ্ছিল। আরিয়াকে দেখে হাসি ফুটিয়ে এসে বলল। ঘুম ভেঙেছে তোর? প্রেমাকে ঠিক চিনতে অসুবিধে হলো না আরিয়ার। সামিরার সাথে ফোনে কথা বলার সময় প্রেমার সাথে আরিয়া কথা বলেছে বহুবার। এই তুমি প্রেমা না? ঠিক চিনেছি আমি। প্রেমার একটু খারাপ লাগলেও মুখে হাসি টানল। হ্যাঁ ঠিক ধরেছ, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন? নিচে আসো। আমাকে তো কেউ ডাকেনি। এমা, কি বলছো? তুমি ঘুমিয়েছিলে, ডাকবো কেন? ঘুম ভাঙলে তোমার কষ্ট হতো না? ও, সেই ঠিক বলেছ তুমি। আচ্ছা চলো নিচে যাই। আরিয়ার হাতে জুস নিয়ে মুখে তুলে চারিদিকে তাকিয়ে একবার দেখে নিল আফরান আছে কিনা। হয়তো উনি আজ আসেননি, কাজের চাপ বেশি হয়তো। কথাটা ভাবার মাঝেই পাশ থেকে একজন বলে উঠল। তোমার নাম কি? আরিয়া ভীত হয়ে সেদিকে তাকিয়ে দেখল 24-25 বছরের একজন ছেলে। বলল। আপনি কে? এই তো অতিথি আত্মীয় বলতে পারো। আরিয়া হেসে বলল। ও, এখানে সবার সাথে এসেছেন বুঝি? সামিরার কি হন আপনি? কেউ না, তবে জাফর আঙ্কেল ইনভাইটেড। আমার বাবা এসেছেন, আমিও এই বাড়িতে প্রথম আসলাম। আচ্ছা। তোমার নাম? আরিয়া নিজের নাম জানায়। ও, স্টাডি করো কোথায়? আরিয়া কিছু বলবে তার আগে পাশ থেকে আফরান আরিয়ার হাতটা ধরে একটানে বসা থেকে দাঁড় করিয়ে বলল। এখানে কি করছে আরো? সেভেনের সাথে গিয়ে বসতে।
ওখানে বারবার মানুষ গিয়ে কথা বলছিল, কেমন করছিল মাথাটা, তাই এখানে আসলাম। আফরান মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল। আচ্ছা ঠিক আছে। আফরানের কপালের রগগুলো ভেসে আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনার কি কিছু হয়েছে? আফরান এক হাতে নিজের কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল। হুম। বলে আরিয়ার কানের কাছে গিয়ে ফিস করে বলল। তোমাকে মিস করছিলাম খুব। আরিয়া লজ্জায় আফরানের মুখের উপর এক হাতে চেপে ধরে। পাশ থেকে ছেলেটা কিছুই বুঝলো না, তবে আফরানকে চিনতে তার অসুবিধে হয়নি। কিন্তু আরিয়ার সাথে এভাবে কথা বলছে কেন সেটা বুঝলো না। কি হয় আফরান চৌধুরীর? কথাটা ভেবে কিছু প্রশ্ন করবে তার আগে পাশ থেকে তানবীর কোথা থেকে উদয় হয়ে বলল। আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসুন। কিন্তু আপনি কে? বলছি, আগে একটু পার্সোনাল কথা আছে আমার সাথে, আসুন, খুব জরুরি। ছেলেটা কিছু না ভেবে তানবীরের সাথে চলে গেল। অনুষ্ঠান শেষ হয়েছে, অনেকটা সময় পেরিয়েছে। সবাই নিজ নিজ রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। আফরান কারোর সাথে ছাদ থেকে কথা বলে এসে মুখের রাগের ছাপটা আরুকে দেখা মাত্রই স্বাভাবিক করে নিয়ে মৃদু হেসে বলল। বউ ঘুমোনি এখনো? আরিয়া কথা বলে না। অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়ে বালিশ টেনে মাথা রাখল। ধপ করে আওয়াজ হলো। আফরান খাটের উপর একটা পা উঠিয়ে বসে অন্য পা ঝুলিয়ে আরিয়ার মাথায় এক হাত বুলিয়ে দিতে দিতে বলল। কিছু নিয়ে রাগ করেছ? আরিয়া আফরানের হাতটা মাথা থেকে সরিয়ে দেয়। আফরান কপাল কুঁচকে বলল। আমার সাথে কথা না বললে কিন্তু তোমার খারাপ লাগবে বউ। আমি রাগ ভাঙাতে পারি না, তাই চুপচাপ ঘুমিয়ে যাব। আমার খুব টায়ার্ড লাগছে। আরিয়া তবুও কোনো কথা বলল না। আফরান এবার বাসার ল্যাম্প লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে আরিয়াকে নিজের কাছে আনতে চাইল। সব সময়ের মতো বুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে এই কদিনে। কিন্তু বউ আজ এমন করছে কেন? কি হয়েছে আগে বলো, তারপর রাগ করবে। আমি বলেছিলাম তাই না? আরিয়ার পাশে ল্যাম্প লাইট অন করে আফরানের পেটের উপর বসে বলল। বাচ্চা চাই আমি মানি না, আমি বাড়ির বড় বউ, তাই না? আফরান চোখ বন্ধ করে বিরক্তির শ্বাস নিয়ে বলল। বউ দেখ, তুই এখন অসুস্থ, আর এসব বাচ্চা কাচ্চা দিয়ে কি করবে? তুই নিজেই তো বাচ্চা, তোকে সামলাতে তো আমার সময় চলে যায়। আর বাচ্চা আসলে ওটাকে কে সামলাবে? আমি তো এসবে নেই। কথাটা বলে আরিয়াকে পেট থেকে নামাতে চাইল। আরিয়া অমনি বসে রইল। কি হলো, এমন করছিস কেন? রাগ উঠে দিস না, ওকে? চুপচাপ শুয়ে পড়। কতবার বলেছি তুই করে একদম বলবেন না, বিচ্ছিরি লাগে এটা আমার। ছি। তাহলে এখান থেকে নামো, আর বলবো না। আরিয়া এবার ঠোঁট ফুলিয়ে উপর থেকে নেমে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। আফরান মৃদু হাসল বইয়ের বাচ্চামো দেখে। তবে সে যতই রাগ করুক না কেন, এখন আফরান কিছুতেই তার বউকে কষ্টকর কোনো কিছুর পরিস্থিতিতে যে ফেলবে না। মাঝরাতে ঘুম ভাঙে কিছুর আওয়াজ শুনে। মনে হলো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ। চোখ খুলে রুমে আরিয়া জায়গায় তাকিয়ে অবাক হয়। এভাবে এত রাতে কেন বসে আছে এই মেয়ে? আফরান বিরক্ত হয়ে চোখ কসলিয়ে উঠে বসে আরিয়াকে দেখে তবদা খায়। এত রাতে শাড়ি পরে সেজে গুজে হাতে চুড়ি পরে বসে আছে, চুলে গাজরা লাগিয়ে আছে। আয়না দেখে দেখে ঠোঁটে লিপস্টিক পরে হাতের চুড়িগুলোর ঝংকার ধ্বনি আফরানের ঘুম ভেঙেছে। মৃদু হেসে বলল। বউ, এত রাতে সেজ গুজে কাকে দেখাবে? আমি তো ঘুমাচ্ছিলাম। বর আমার আবদার রাখে না, তাই তার সাথে কথা নেই। বউ যে কম বোঝে, তাই এমন আবদার কেন রাখতে যাব? ওকে, বলবেন না কথা। ওকে, ঘুমাই আমি। কথাটা বলে আফরান আবারও শুয়ে যেতে যায়, কিন্তু আরিয়া তৎক্ষণাৎ এদিকে ফিরে আফরানের শার্টের কলারে চেপে ধরে সারা মুখে একের পর এক চুমু বসাতে লাগলো। লিপস্টিক দেওয়ার উদ্দেশ্যটা তো মূলত এটাই ছিল হয়তো। আফরানের ফর্সা মুখখানা মুহূর্তে লিপস্টিকের লাল রঙে রাঙিয়ে দিল আরিয়া। তুই কি করছিস? ছাড় বলছে। আরিয়া কথা ছাড়াই একের পর এক চুমু বসায়। মুখ শেষ করে গলায় ও বুকে অবধি চলে এসেছে। আফরান চেষ্টা করেও পারছে না সরাতে, কারণ জোরে ধাক্কা দিয়ে সরাতে গেলে যদি আঁচ লাগে অথবা ধমক দিলে কেঁদে কুটে মাথা ধরাবে, যেটা আরিয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই আপাতত তেমন কিছুই করছে না আফরান। আরিয়া সবটা শক্তি দিয়ে ধরে নিজের মতো করে পরপর কিস বসিয়ে দিচ্ছে। কিস করার মৃদু শব্দধ্বনি আর আরিয়ার ঠোঁটের স্পর্শ আফরানকে বারবার নিজের স্থানে থাকতে দিচ্ছে না।
নিজের ভেতরে পুরুষত্ব বারবার ডেকে যাচ্ছে, কিন্তু সে মোটেও তার বউকে এই অবস্থায় চাপ সৃষ্টি করবে না। চোখ বন্ধ করে দু হাতে চেপে আছে চাদরে। ভেতরের ইচ্ছেটা বারবার প্রকাশ হচ্ছে। হাতের নীলচে রগগুলো বারবার ভেসে উঠছে। কপালের রগগুলো একবার ভেসে উঠছে তো অন্যবার ডুবে যাচ্ছে। নিঃশ্বাসটা আটকে আসছে যেন। আর কতক্ষণ এমন করে নিজেকে আটকে রাখবে জানা নেই তার। আরিয়া না বুঝেই নিজের কাজে ব্যস্ত আর খিলখিলিয়ে হেসে যাচ্ছে। মিনিট 5 মতো পুরো চেহারা, গলা, বুক লিপস্টিকের রঙে রাঙিয়ে বলল। ওকে, এবার ঘুমান। আফরান চোখ খুলে কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অন্যদিকে তাকিয়ে আরিয়া আফরানের অবস্থা দেখে একটু আতঙ্কিত হয়ে বলতে লাগলো। কি হয়েছে আপনার, এমন কেন করছেন? আফরান কোনো উত্তর করল না। আরিয়া এবার আফরানের দুগালে হাত রেখে বলতে লাগলো। হঠাৎ করে এমন কেন করছেন? আফরান নিজেকে অনেকটা স্থির করে আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে এক হাতে আরিয়ার মাথায় হাত রেখে নিজের বুকে মিশিয়ে নিয়ে বলল। আদর চাই? এতগুলো? ঠিক আছে, ওই ওষুধগুলো শেষ হোক, তারপর বাবু নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু সামিরা তো। তোর তো ওষুধ নেই তাই না? তোমার তো অনেকগুলো ওষুধ আছে। একটু চুপ থেকে তারপর উত্তর দিল। ওকে। আফরান মৃদু হেসে আরিয়াকে এভাবেই জড়িয়ে নেয় নিজের বাহু ডোরে। আরিয়াও যথেষ্ট শক্ত করে আফরানের পিঠে জড়িয়ে রাখে আর মনে মনে নিজের সাথে কয়েকটা শব্দবাক্য বলল। আপনার কি মনে হয় আমি এখনো সবকিছু ভুলে আছি? বিশ্বাস করুন, কিছুদিন আগে যখন মাথার প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন, জ্ঞান ফেরার পর আমার সবকিছু স্পষ্ট মনে হয়েছিল। তখন আমিই ডক্টরকে দিয়ে মিথ্যে বলিয়েছিলাম আমিও যে আপনাকে ছাড়া একদম অচল। খুব ভালোবাসি আমি আপনাকে মিস্টার মাফিয়া। কিভাবে ঘৃণা করবো আমি আপনাকে? আপনাকে ছাড়া কোথায় যাব আমি? তাছাড়া আপনি আমাকে যেতে দেবেন কোথাও? কিন্তু আমি এখন এভাবেই সারা জীবন আপনার সাথে থাকতে চাই, সবটা জেনে। তবে আমি চাই না আমার জন্য কারো প্রাণহানি হোক। তাই তো বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে চলে, যেন আমার কারণে আর কারো কোনো ক্ষতি না করে দেন আপনি। যেভাবে বোঝাবেন ঠিক সেভাবেই চলার চেষ্টা করবো। এমন কিছু করব না বা বলবো না যার কারণে আপনার সেই রূপটা আবারও দেখতে হয়। এমনভাবেই থাকতে চাই সব সময়। আর আপনি আমাকে ভালো করার এভাবেই সহজভাবে চলার চেষ্টা করবেন। আস্তে ধীরে এইসব এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, দেখবেন আপনি। একটা সময় নিজেই এসব ছেড়ে আসবেন, এটা আমার বিশ্বাস। এই যে ওষুধগুলো প্রতিদিন আমার হাতে ধরিয়ে দেন, এগুলো আমি একটাও খাচ্ছি নাকি? কথাটা ভেবেই মুচকি হেসে আরো শক্ত করে আফরানকে জড়িয়ে ধরল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে নিজের সাথেই মিশিয়ে আছে, এক হাতে বুকে চেপে। আজ তার সব চাওয়া যেন সত্যিই সার্থক। বউ তার শুধুই তার, আগেও ছিল এখনও আছে, তবে পার্থক্য এতটুকু, এখন 1000 গুণ বেশি শান্তি মিলে বইয়ের পাগলামোতে। বইয়ের বাচ্চা সুলভ আচরণ তাকে বড্ড বিমোহিত করে তোলে। বউয়ের মুখে সারাদিন তার নামটি থাকবে, এটাই তো সে চেয়ে এসেছে সব সময়। আজ যেন সব কিছুর পূর্ণতা পেল, তবে শুধু একটুখানি ধৈর্য প্রয়োজন, আর মাত্র কয়েকটা মাস প্রয়োজন সব কিছু ঠিক হতে। তবেই সব কিছু পারফেক্ট মনে হবে। এই পথ চলা দীর্ঘায়িত হোক, আরোর সাথে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত উপভোগ করার ইচ্ছেটুকু পূরণ হোক আফরানের।